তো আমরা শুরু করতেছি আমার সেশনটা। তো প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সিটেক থেকে যুক্ত হয়েছেন তাদেরকে, এবং সিটেক এর বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে। তো আপনারা অলরেডি জানেন আমাদের আজকে সেশনটা কোন বিষয়ে। সেশনটা নেওয়ার জন্য আমাদের সাথে আছেন আমাদের সিটেকেরই বড় ভাই, 10 ব্যাচের নীলপাল ভাই। উনি বর্তমানে জাপানের তোকুশিমা ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় আছেন। তো আমরা সবাই জানি জাপান হচ্ছে এশিয়ার মধ্যে ইন্ডাস্ট্রি বলেন, শিক্ষা দীক্ষা বলেন, সকল ক্ষেত্রেই আহ অনেক বেশি পরিমাণে এগিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের কারণে, সেখান থেকে আজকের পর্যায়ে জাপানকে নিয়ে আসার জন্য জাপানের শিক্ষা ব্যবস্থা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি, জাপানের বিশ্ববিদ্যালয়গুলা পুরো বিশ্বব্যাপী খুব ভালো পারফর্ম করে, র্যাঙ্কিং এর দিক থেকে, এডুকেশনের দিক থেকে। তো আপনারা এটাও জেনে খুশি হবেন যে আহ, আমাদের ভাই নীলোফেল ভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তো কুশিমা ইউনিভার্সিটি, সেখান থেকে 2014 সালে ফিজিক্সে একজন নোবেল প্রাইজ প্রাপ্ত হয় এখান থেকেই। তো আপনারা তাহলে বুঝতেই পারছেন এই বিশ্ববিদ্যালয়টা আসলে র্যাঙ্কিং এর দিক থেকে এবং সুনামের দিক থেকে অনেক বেশি পরিমাণে এগিয়ে আছে। তো আমাদের সবারই হচ্ছে একটা ফ্যাসিনেশন থাকে জাপানে পড়তে যাওয়ার ব্যাপারে, ওইখানে স্টাডি করার ব্যাপারে। তো এই গুরুত্বটাকে হচ্ছে আমরা সামনে রেখে আমরা সিটি ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে আমরা হচ্ছে আজকে সেশনটা আয়োজনের সিদ্ধান্ত নিই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভাই আমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করবেন তার মধ্যে হচ্ছে আপনি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চান আপনার কি কি যোগ্যতা থাকা দরকার, ওইখানে আপনি কিভাবে আবেদন করবেন, বা আপনার হচ্ছে ওইখানে স্টাডি লাইফটা কেমন হবে, ওভারঅল বিষয় সম্পর্কে আপনাদেরকে এখানে আইডিয়া দিবেন। তো যারা এখানে যুক্ত হয়েছেন আশা করি আপনারা এই সেশনটার পরে জাপানে আপনার যদি পড়তে যাওয়ার কোনো আগ্রহ থেকে থাকে, সেটা হচ্ছে আশা করি অনেক দৃঢ় হবে। এবং আপনি আশা করি এই সেশনের পরে জাপানে স্টাডির ব্যাপারে আপনার যদি ইচ্ছা থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য একটা গঠনমূলক দিক নির্দেশনা পাবে। তো আমি এই পর্যায়ে যেটা বলবো, আমাদের ভাই ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়ে গেছেন। আমি বলবো ভাইকে আজকে সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আহ, আমার নাম হচ্ছে নীলয় সো দিন আগে বলছে সো আমি সিটেক 10 ব্যাচ থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমি 2016 স্টার্ট করি এবং করোনার কারণে এবং সবকিছু মিলে আমরা 2021 এ গ্রাজুয়েশন শেষ করি। অ্যান্ড তারপর 2022 এর অক্টোবর সেশনে আমি এখানে আসি। তো এখন আমি সেকেন্ড ইয়ারে আছি। ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে এই এই বছরের অক্টোবরে। সো আমার সাবজেক্টটা হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড ন্যানো টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং। সো দ্যাটস ইট এন্ড থ্যাংক ইউ ফর এভরিওয়ান ইন দ্য সিটি ক্যারিয়ার ক্লাব ফর দিস কাইন্ড অফ অ্যাপ্রোচ। এন্ড আই থিঙ্ক এটা একটা খুব ভালো সেশন হবে যেখানে অনেক কিছু আমার যতটুকু জানা আছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি আমার প্রেজেন্টেশন দেখাবো ইরফান? জি ভাই, শুরু করতে পারেন। ওকে, শিওর। তুমি আমাকে একটু বলো যে এটা দেখা যাচ্ছে কিনা। ওকে। আমার স্ক্রিনটা কি ভিজিবল দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। ওকে, থ্যাংক ইউ। সো অ্যাজ ফার্স্টে বলা হয়েছে যে আমি আজকে জাপানের স্টাডি এবং স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে কথা বলবো, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের। অফকোর্স
মোস্টলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য রুলস গুলা অলমোস্ট সিমিলার, বাট কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের একটু ডিফারেন্ট থাকে, কজ ডিফারেন্ট কাইন্ড অফ রুলস এর কারণে বাংলাদেশ থেকে আসার সময়। তো আই থিঙ্ক আমি ওগুলো এক্সপ্লেন করে ট্রাই করবো, এবং ইফ তোমাদের থেকে কেউ আসতে চায় বা আসার অপরচুনিটি আসে, যাতে তোমরা ওইটা ইউজ করতে পারো। তো আমার নিজের ব্যাপারে ফার্স্ট একটু বলে নিই। তো আমি আগে যেটা বললাম যে টেক্সটাইল ইকোনমিক্স সিটেক থেকে তোমরা যেখানে সেখান থেকে আমি 10 ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2021 ফেব্রুয়ারি, মোস্ট অফ ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। তো আমার হোল গ্রাজুয়েশন সিজিপিএ ছিল 3.42, অ্যান্ড এরপর আমি অ্যাকচুয়ালি ফার্স্টে আমি জিআরই এক্সাম দিয়েছিলাম। সো দেন আমার স্কোর ছিল 306, অ্যান্ড এরপর আমি আইএলটিএস এক্সাম দিয়েছিলাম। সেই ক্ষেত্রে ওখানে ছিল 7.5, এবং এইখানে আসার জন্য এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে টোটাল এক্সাম লাগবে, লাইক জাপানে আইএলটিএস আর টোফেল দুইটার মধ্যে কোনো একটা লাগে। মাঝে মাঝে অনেক ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে স্পেসিফিক কোন একটা এক্সামই ওদের লাগবে, লাইক টোফেল অর টোইক। তো সেই ক্ষেত্রে আমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল টোফেল, সেই জন্য আমি টোফেল এক্সাম দিই, এবং সেখানে 106 ছিল। তো এটা ছিল আমার এখানে আসার আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি কুমিল্লা থেকে বিলং করি, তো সেই ক্ষেত্রে আমি কুমিল্লা থেকে আমার এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপ্লিট করি। এসএসসি তে আমার জিপিএ 5 ছিল, এবং এইচএসসি তে ছিল 4.80। তো এখানে আসার আগে এটাই আমার মোরাললেস আমার ব্যাকগ্রাউন্ড ছিল। অ্যান্ড এখানে আমি আমার মাস্টার শুরু করি ন্যানো মেটেরিয়ালস এন্ড ন্যানো টেকনোলজিতে। সো ইন তোকুশিমা ইউনিভার্সিটি জোসানজিমা ক্যাম্পাস। তো এখানে দুইটা ক্যাম্পাস আছে, একটার মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেগুলো সাবজেক্ট গুলো আছে সেইগুলা, অ্যান্ড আরেকটা ক্যাম্পাস যেখানে অ্যাকচুয়ালি বায়োলজি রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে, লাইক মেডিকেল রিলেটেড, ওই ধরনের রিসার্চ আর ওই ধরনের পড়াশোনা গুলো হয়। তো এখানে এই ইউনিভার্সিটি গুলোতে অ্যাকচুয়ালি ব্যাচেলর থেকে একদম পিএইচডি পর্যন্ত আছে। তো ব্যাচেলর ক্ষেত্রে আই থিঙ্ক মোস্ট অফ ইউ গাইজ আর ডুইং ব্যাচেলর নাও। সো ব্যাচেলর সম্পর্কে আপনাদের এত বেশি একটা দরকার নাই, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ব্যাচেলর ইজ আ বিট টাফ, এটা একটু বেশি কঠিন কম্পেয়ার টু মাস্টার্স অর পিএইচডি। তো আমি যখন আসি, আমি আসার সময় অ্যাকচুয়ালি টিটিএস হিসেবে এখানে আসছিলাম। আমি ফ্রম মার্চ থেকে, কবে এখানে সবসময় যেই সেশন গুলো শুরু হয় সেগুলো 6 মাসের জন্য শুরু হয়। তো আমি যখন আসি তখনকার মার্চ থেকে এবং অক্টোবর পর্যন্ত, এই বছর অক্টোবর পর্যন্ত আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। অ্যান্ড এই বছর অক্টোবর থেকে আমি এখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্টার্ট করছি। তো এটা আমার গ্রাজুয়েশন হয়ে যাবে অগাস্টে, বিকজ আমি অক্টোবরে স্টার্ট করি। এবং এখানে মোস্ট অফ দ্য লাইক অলমোস্ট অল জাপানিজ স্টুডেন্ট ওরা মার্চ থেকেই শুরু করে সেশন, এবং মার্চ সেশন একটা বেটার সেশন। বাট যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেই হিসাবে এবং করোনা একটা প্রবলেম ছিল, সেই ক্ষেত্রে অক্টোবর থেকে শুরু করা, এবং নেক্সট অগস্ট পর্যন্ত আমি টিচিং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। অ্যান্ড এখানে আসার পর আই থিঙ্ক আমি আসছি ডিসেম্বরের 12 তারিখ গত বছর। তো রাইট নাও ইটস অলমোস্ট মোর দ্যান 1 ইয়ার। তো এখানে আসার পর আমার এখন পর্যন্ত আমি 4টা রিসার্চ পেপারে কাজ করছি, এবং এর মধ্যে দুইটা ছিল ফার্স্ট অথর হিসেবে, এবং বাকি দুইটা ছিল আমার যারা কো ল্যাবমেট আছে তাদের সাথে সেকেন্ড অথর হিসেবে। অ্যান্ড আমার প্রথম যে কাজটা ছিল সেটার জন্য আমি একটা খুব ভালো একটা কনফারেন্সে যেতে পারছি, সেটা হচ্ছে এশিয়ান ফটোকেমিস্ট্রি কনফারেন্স, যেটা এই বছরই মোস্ট প্রবাবলি নভেম্বরে হয়েছে মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। তো স্টিল নাও এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট অফ আমার প্রোফাইল। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বলার রিজন হচ্ছে যে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের অনেকেরই কোশ্চেন থাকে, ভাই আমার এই ধরনের সিজিপিএ আছে বা এই ধরনের রেজাল্ট আছে, সেই ক্ষেত্রে আমার পসিবল কিনা। তো এটাকে তোমরা ইজিলি ইভালুয়েট করতে পারবে। দেন জাপানের যে অ্যাডমিশন প্রসিডিউর এটা একটু কমপ্লিকেটেড, বিকজ জাপানে খুব হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আসে না কম্পেয়ার টু লাইক ইউএস, ইউকে আর কানাডা। এবং জাপানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা প্রবলেম আছে সেই ক্ষেত্রে, এবং জাপানে অনেস্টি এবং অনেস্টির ইম্পর্টেন্ট এখানে খুব বেশি। তো সেই ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, যেটা অন্য দেশের তুলনায়। লাইক এখানে অলমোস্ট এভরিথিং হবে পেপার ওয়ার্কের উপর, লাইক ইন্টারনেটে বা অনলাইনে খুব কম কাজ ওরা করে। ওদের কাছে ওই ধরনের প্রযুক্তি অবশ্যই আছে, বাট ওরা এটার উপরে
তেমন বেশি একটা রিলাই করে না, কারণ এখানে অনেস্টির ইম্পর্টেন্সটা খুব বেশি। এবং জাপানের ফার্স্ট যেই প্রসিডিউর থাকে সেটা হচ্ছে যে আপনি একজন প্রফেসরকে কন্ট্যাক্ট করবেন। এবং অন্য দেশে হয়তো অনেক সময় এরকম হয় যে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন, লাইক মোস্টলি ইউকের দিকে, দেন হচ্ছে ওখানে যাওয়ার পর আপনাকে কোনো একটা প্রফেসর আন্ডারে দেওয়া হবে। বাট জাপানে এটা মানে কখনোই হবে না, কারণ জাপানে প্রফেসর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি ফার্স্টে একটা প্রফেসরের একটা রিকমেন্ডেশন আপনার থাকা লাগবে, দেন হচ্ছে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি যেভাবে আমার প্রফেসরকে কন্ট্যাক্ট করছিলাম মেইলের মাধ্যমে, স্পেশালি সিটেক স্টুডেন্টের জন্য এটা একটা প্রবলেম হয়, কারণ হচ্ছে যে আপনাদের যে নর্মাল মেইল আছে, স্টুডেন্ট মেইল না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই মেইল গুলা প্রফেসরদের কাছে পৌঁছাবে না। বাট আপনার কাছে কোনো অপশন নেই, অ্যাকচুয়ালি আপনাকে ট্রাই করা লাগবে। সো আমি অ্যাকচুয়ালি এভাবে আমার প্রফেসরকে কন্ট্যাক্ট করি মেইলের মাধ্যমে, যে আমার এই ধরনের বায়োডাটা ছিল বা এই ধরনের আমার অ্যাচিভমেন্ট আছে, সেগুলো আমি শো অফ করি। সো এরপর হচ্ছে আপনার প্রফেসরের সাথে আপনার মিটিং হবে, এবং যাই হোক প্রফেসর আপনাকে একটা রিকমেন্ডেশন দিবে, যে ইউনিভার্সিটি বলবে যে আমার এরকম একটা স্টুডেন্ট আছে, আমি চাই তাকে আনতে। এবং এই ক্ষেত্রে প্রফেসর মাঝে মাঝে এটাও বলে যে এটা রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে, sorry, যে আহ, আপনার ইউনিভার্সিটির একটা গাইডলাইন থাকে যে আমরা একটা স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আনার জন্য কি কি ধরনের, তার মধ্যে কি কি তার কি ধরনের সিজিপিএ থাকা লাগবে, তার কি ধরনের কোয়ালিফিকেশন থাকা লাগবে, সবগুলো একটা গাইডলাইন থাকে। ওই ক্ষেত্রে হতে পারে আপনার আইএলটিএস অথবা টোফেল যে কোনো একটা লাগে। মোস্ট অফ দ্য কেসেস ইন জাপান আপনার টোফেল লাগে, বিকজ হচ্ছে জাপান আইএলটিএস টাকে তেমন বেশি একটা গুরুত্ব দেয় না, ইন মাই থিঙ্কিং। সো বাট এরকম হইতে পারে যে আইএলটিএস এর মাধ্যমে আপনি আসতে পারেন। দেন হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ম্যান্ডেটরি জিনিস না, মাস্টার্স আর পিএইচডি এর ক্ষেত্রে এটা লাগে না অনেক ক্ষেত্রে, না হলেও আপনি ইজিলি আসতে পারবেন, তারা এটা চায় না। বাট রিকমেন্ডেড হচ্ছে জেএলপিটি এক্সাম, যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সাম, সেটার এন5 থাকা জাস্ট ফর দ্য কমিউনিকেশন পারপাস। বাট না থাকলে এরকম কোনো কিছু হবে না মাস্টার্স আর পিএইচডি এর ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার অবভিয়াসলি আপনার এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, যেগুলোর অরিজিনাল কপি আপনাকে এখানে সেন্ড করা লাগবে আপনার ইউনিভার্সিটি। কারণ হচ্ছে যে জাপানে সবকিছুর অথেন্টিসিটি ওরা পেপারের মাধ্যমে ইভালুয়েট করে, এবং আপনি কোনো কিছুর পিকচার পাঠানো বা এটার স্ক্যান কপি পাঠাইতে আপনি পারবেন, বাট এটা এখানে ওইটাকে অতটা মূল্যায়ন করা হয় না, তারা আপনাকে মেইলের মাধ্যমে অথবা পোস্ট বক্সের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো লাগবে এখানে। এরপর হচ্ছে এখানে একটা এন্ট্রান্স এক্সাম হয়, বাট অ্যাকচুয়ালি এটা স্টুডেন্টদের জন্য, আমাদের জন্য কি হয় যে একটা অনলাইন প্রেজেন্টেশন হয়, যেখানে আপনি বলেন অ্যাকচুয়ালি আপনি আগে কি কি করছেন, আপনার রেজাল্ট কি ছিল, বা আপনার প্রিভিয়াস যে প্রজেক্ট ছিল সেগুলো কি ছিল। এন্ড এরপরে হচ্ছে যে আপনাকে সিলেক্ট যদি করা হয় ওই প্রেজেন্টেশনের মাধ্যমে, মোস্টলি সিলেক্ট করাই হয়, আপনার ইউনিভার্সিটি একটা রিকমেন্ডেশন দেবে আপনার এক্সামের জন্য, আপনার অ্যাডমিশনের জন্য। দেন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আপনার সিওইর জন্য। সিওই হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি, এটা আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকেই করা হবে। আপনি সেটা, সেই পেপারটা আপনি কিছুদিন পরে আপনার পাওয়া যাবেন। অ্যান্ড দেন হচ্ছে ভিসা। সো এটাই হচ্ছে ফুল যে প্রসিডিউর সেটা। অ্যাডমিশন প্রসিডিউর। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অ্যাকচুয়ালি বলতে পারেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় শাহজালাল স্যার, আমাদের সিটেকের। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আহ, আপনারা ইতিমধ্যে ভাইকে শুনেছেন। যাদের কোনো প্রশ্ন থাকলে ভাইকে করতে পারবেন এই মুহূর্তে। পরবর্তী সেশনগুলো একটু পরেই শুরু হবে।
আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। কোশ্চেনটা হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা কি জাপানিজ ভাষায় নাকি আমাদের ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষায়? আম, যেসব পেপার গুলো আসবে আপনার কমপ্লিট করার জন্য, আমি যেটা বলছি যে এখানে এমনকি যে অ্যাডমিশন পেপার থাকবে সেগুলো অ্যাকচুয়ালি জাপানিতে থাকবে, এগুলো আপনাকে পাঠানো হবে। এখানে অনলাইনে তেমন কিছুই হয় না, বাট এগুলোর ইংলিশ কপি আপনাকে এক্সাম্পল হিসেবে দেওয়া হবে যাতে আপনি বুঝতে পারেন, এবং প্রেজেন্টেশন এবং এক্সামটা ফুললি ইংলিশই হয়, কারণ প্রফেসররা ইংলিশ অ্যাকচুয়ালি বুঝে, বাট জাপানের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে জাপানিজ। এখানে কোনো মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কোনো ইংলিশ নাই। সেই ক্ষেত্রে অফিসিয়াল সব ধরনের কাগজপত্র ইংলিশেই জাপানিজে থাকবে, বাট আপনি ইংলিশে ফিল আপ করতে পারেন যেহেতু আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ভাই এখানে ওই আইএলটিএস অথবা টোফেলের কথা বলছিলেন, এখানে কি মই কে ওরা কাউন্ট করে? মইকে অ্যাকচুয়ালি আমার জানা মতো এখন পর্যন্ত অ্যাকচুয়ালি আমি জাপানে দেখি নাই, বাট আমি যখন আসার ট্রাই করতেছিলাম তখন আমি অনেকগুলো ইউনিভার্সিটি দেখছি যেখানে এমওয়াইকে বা মইকে ওরা ভাবে যে ওকে ইটস ওকে, বাট মোস্টলি ইফ ইউ হ্যাভ টোফেল অর আইএলটিএস ইজ বেটার। ভাই আরেকটা কথা ছিল যে এইচএসসি বা এসএসসি রেজাল্ট কি কোনো ইম্প্যাক্ট ফেলে বা ওইটা? আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এখানে আপনার গ্রাজুয়েশনের রেজাল্ট, অ্যান্ড আপনি যত ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন সেখানে তত বেশি ভালো রেজাল্ট লাগবে, এটা খুবই নর্মাল সবার সব দিকেই আর কি, সব দেশে। সেই ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি কোনো রুলস থাকে যে আপনার জিপিএ 5 অথবা জিপিএ 4 থাকবে, এবং জাপানের ক্ষেত্রে এরকম খুবই কম হয় যে ওরা এইচএসসি বা এসএসসি রেজাল্টটা খুব বেশি চায়, মোস্টলি 4 চাওয়া হয়, এবং এমনকি গ্রাজুয়েশনের ক্ষেত্রেও 3 কিছু কিছু ইউনিভার্সিটি 2.8 এরকমও দেয়। তো সেই ক্ষেত্রে একটা লাইক কম্পেয়ার টু ইউএস আর কানাডা এখানে একটু অ্যাডভান্টেজ থাকে। ইসলাম আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল। সলিউশন নাই, সলিউশন এই কারণে নাই যে নট ফর আওয়ার, আমি যতদিন ছিলাম আমি যেটা জানছি আমাদের স্টুডেন্টদের মাধ্যমে আমাদের যারা ট্রাই করছিল বুটেক্স থেকে আমরা কোনো ধরনের স্টুডেন্ট মেইল পাই না। সেই ক্ষেত্রে আমাদের আপনি কলেজে যে বলতে পারেন না যে আমাকে ওই মেলটা প্রোভাইড করেন, এটা তাদের আওতার মধ্যে এটা নাই। তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই পাবেন এরকম কোনো, আপনি এটা পাবেনই না। তো আপনাকে একটা চান্স নিতে হবে যে আপনি একটা নর্মাল মেল থেকে মেল করবেন। অ্যান্ড হচ্ছে যে আরেকটা কি কোশ্চেন ছিল, সরি হ্যাঁ, ইউনিভার্সিটি সিলেকশনের কথা বলছিলাম যে মানে প্রফেসর কিভাবে করছেন। তো ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে অবশ্যই তোমার যে সাবজেক্ট থাকবে সেটার সাথে কিছুটা মিল থাকে, কিছুটা মিল বলে জাস্ট আমি যেই কাজগুলা করতেছি সেইখানের মধ্যে আমি মেবি ইন্ডাস্ট্রি রিলেটেড কাজগুলা করি, লাইক আমি একটা ন্যানো ম্যাটেরিয়ালস বা একটা ম্যাটেরিয়াল রিলেটেড কিছু ক্রিয়েট করলাম, সেটাকে ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যাপ্লাই করা যায় ওই ধরনের, লাইক ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং আমাদের সাবজেক্টের সাথে মিলে। পিওর ট্যাক্সের সাবজেক্ট অ্যাকচুয়ালি বাংলাদেশ বা ইন্ডিয়া ছাড়া কোনো কোথাও পড়া হয় না, এটা মানে এটা খুবই ফান, কোথাও এটা অ্যাকচুয়ালি পড়া হয় না। তো সেই ক্ষেত্রে তুমি যেই সাবজেক্ট গুলো আগে পড়ছো, লাইক হইতে পারে যে ফ্যাশন ডিজাইনিং ছিল একটা সাবজেক্ট, মেবি যারা থার্ড ইয়ার আছে তারা জানে, তো ওইটা একটা সাবজেক্ট হইতে পারে যে, বা ফেব্রিক রিলেটেড কোনো একটা সাবজেক্ট হইতে পারে ওই ক্ষেত্রে। এবং সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে বা তোমার পরিচিত একটা স্টুডেন্ট যারা অন্য কোনো সাবজেক্টে পড়তেছে বাইরে, তারা কি কি সাবজেক্টে পড়তেছে ওইটা দেখো, ওইটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর এরপরে প্রফেসরকে মেইল করার ক্ষেত্রে প্রফেসরের কি কি ধরনের রিসার্চের কাজ আছে ওদের সবাই প্রোফাইল থাকে, ওখান থেকে তুমি পড়ার পর কিছু মানে তোমার কিছু রিলেটেড মনে হয় কিনা যে আমি অ্যাটলিস্ট আমি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি কি হইতেছে। মেবি অ্যাজ ফার এজ আই নো আমাদের রিসার্চ অ্যাবিলিটি খুবই কম এখানে আমাদের ইউনিভার্সিটি বা বাংলাদেশে অ্যাকচুয়ালি কম। তো সেই ক্ষেত্রে মেবি তুমি 50% তুমি গ্যাদার করতে পারবে না ওই রিসার্চ থেকে, বাট অ্যাটলিস্ট দ্য টাইটেলটা ওইটা বোঝার পর বা এক্সট্রাক্ট করার কিছু যদি বোঝা যায় সেটা বলা যায় যে আমি এটা বুঝতে পারছি, আমি এই ব্যাপারে কাজ করতে চাই।
তো ধন্যবাদ। আমরা হচ্ছে সেকেন্ড পার্ট শুরু করব। এর মধ্যে হচ্ছে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সিটিকে সম্মানিত লেকচারার জনাব শাহজালাল স্যার। আমি হচ্ছে স্যারকে অনুরোধ করব ওনার সংক্ষেপে দু একটা কথা বলার জন্য। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। আজকে এই প্রোগ্রামটা আসলে আমি কয়েকদিন ধরে দেখতেছিলাম ফেসবুকে। খুব সুন্দর একটা প্রোগ্রাম। আর ব্যক্তিগতভাবে জাপান নিয়ে আমার আসলে নিজেরও অনেক আগ্রহ ছিল। এজন্য আমি নিজেও জয়েন করছি আরকি। তো ঠিক আছে, ধন্যবাদ। শুভকামনা। প্রোগ্রামের সফলতা কামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। তো এখন আমি ভাইকে অনুরোধ করব ওনার দ্বিতীয় পার্টটা শুরু করার জন্য। ওকে, দেখা যাচ্ছে, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি এবার স্কলারশিপ গুলো নিয়ে কথা বলে ট্রাই করবো। তো ফার্স্টে সবচেয়ে যে পপুলার যে স্কলারশিপ সেটা হচ্ছে অবভিয়াসলি মেরিট স্কলারশিপ। এক্ষেত্রে দুইটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি থাকে, একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, একটা হচ্ছে এমবেসি রিকমেন্ডেশন। ইউনিভার্সিটি রিকমেন্ডেশন বলতে আপনি যে ইউনিভার্সিটিতে আপনার চান্স হয়েছে সেই ইউনিভার্সিটি আপনার হয়ে অ্যাপ্লাইটা করবে। অ্যান্ড এমবেসি রিকমেন্ডেশন সেটা আপনি নিজে এমবেসিতে একটা আমাদের দেশে একটা পোস্টার অফ সামথিং ছাড়া হয়, সেইখানে আপনি আপনার নিজের থেকে অ্যাপ্লাই করবেন এমবাসিতে যে আমি একজন বাংলাদেশী নাগরিক, সেই ক্ষেত্রে আমি জাপান যাচ্ছি, একটা ইউনিভার্সিটি থেকে আমার অ্যাডমিশন হয়েছে, সো আমি সেই ক্ষেত্রে যাইতে চাই এবং আমি এই স্কলারশিপটা নিতে চাই। এবং এই স্কলারশিপের যে ডিউরেশন এটা ম্যাক্সিমাম 2 ইয়ার্স থাকে, অনেকের ক্ষেত্রে এটা আরো কম হতে পারে। এটা অ্যাকচুয়ালি এমবিসি অথবা যে নেক্সট যেই অথরিটি আছে ওরা ডিসাইড করে কতদিন হবে আপনার স্কলারশিপটা। ওটার উপর আপনার অ্যাকচুয়ালি কোনো ধরনের আপনার কিছু করার নেই এখানে। ওটা আপনার এক্সাম, আপনার যে ধরনের বায়োডাটা সবকিছুর উপর ডিপেন্ড করে ওটা ডিসাইড করা হয়। এবং একাডেমিক যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে যে আপনার সব ধরনের যে গ্রাজুয়েশনের সেখানে আপনার 3.5 থাকা লাগবে 4 এর মধ্যে। এবং অনেকের ক্ষেত্রে এটা একটু টাফ, 3.5 অনেকের ক্ষেত্রে একটু টাফ, বাট এই জিনিসটা একটু অনেক বেশি কম্পিটিটিভ, কারণ এখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট, জাপানের তুলনায় এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে যে 1,45,000 জাপানিজ ইয়েন। তো হচ্ছে আপনি হয়তো ইউএস বা ইউরোপ, কানাডার কথা জানেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার কাছে মনে হয় এটা একটু স্মল অ্যামাউন্ট, বাট জাপানের কারেন্সি একটু ডাউন, তো সেই ক্ষেত্রে 1,35,000 টাকাটা অনেক এখানে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা একটা রেজাল্ট থাকাটা ইম্পর্টেন্ট, লাইক 3.5 আউট অফ 4। এবং এক্ষেত্রে ডকুমেন্ট গুলো একটু বেশি লাগে, লাইক আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনার অবভিয়াসলি আপনার কলেজের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলা। এমনকি আপনার যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সাম দেওয়া থাকে সেটা অনেকটা হেল্প করে আপনাকে, বাট না থাকলে আপনি করতে পারবেন অবভিয়াসলি। এবং হচ্ছে যে আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সবগুলা, অ্যান্ড হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির বা কলেজের যে রিকমেন্ডেশন দেওয়া সেটা আপনার যে প্রফেসর আছে, অথবা প্রফেসর বলতে আপনার 4th ইয়ারে আমাদেরকে একজন গাইড প্রফেসর দেওয়া হয় প্রজেক্ট রিপোর্ট বা যেটাই থাকে, আমি জানি না, আমার সময় প্রজেক্ট রিপোর্ট ছিল ওইটার জন্য, অথবা সবচেয়ে বেটার হয় যদি আপনার যে প্রিন্সিপাল থাকে উনি রেকমেন্ড করে। এবং হচ্ছে আপনি যদি কোনো জায়গায় অবভিয়াসলি এরকম বেশিরভাগ সময় এরকম হয় যে আপনি গ্রাজুয়েশনের 2-3 বছর পর আসতেছে, কারণ জিনিসটা এত একটা ইজি না, যেটা মনে করা হয় যে এটা একটা একটু অনেকটা টাইম দরকার হয়। তো সেই ক্ষেত্রে সবাই জবের মধ্যে ঢুকে যায়, সেই ক্ষেত্রে আপনার যেই রিকমেন্ডেশন লেটার সেটা আপনার যে বস আছে ওনার থেকে দিতে পারে। এবং আপনি জাপানে কি ধরনের কাজ করবেন, আপনার যে রিসার্চ প্ল্যান থাকে ওটা অ্যাকচুয়ালি আপনি আপনার প্রফেসর থেকে পাবেন, সেইটাও সাবমিট করা লাগে। তো এটা হচ্ছে ম্যাক্স স্কলারশিপের ব্যাপারে। সেকেন্ড যে স্কলারশিপটা আছে সেটা হচ্ছে জাস্ট স্কলারশিপ। সো কারেন্টলি এই স্কলারশিপটা মানে 2000
2023 অক্টোবর থেকে মার্চ থেকে শুরু হয়েছে। তো এটার জন্য যে আপনার এলিজিবিলিটি সেটা হচ্ছে আপনার B2 লেভেল অর মোর দেন 3 ইয়ার্স, যেটা হচ্ছে যে আইএলটিএস এর সম্ভবত 5.5 থেকে 6 এর মধ্যে থাকা, মানে আপনার অ্যাটলিস্ট 6 থাকা লাগবে, অথবা এর থেকে বেশি থাকলে অবশ্যই বেটার। যে ডিউরেশন থাকে সেটা হচ্ছে 1 বছর, অথবা কোনো মধ্যে 6 মাসও থাকে। যদি এরকম অনেক সময় যে আপনি 6 মাসের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাবেন, বা ওদের কোনো ধরনের কিছু যদি কোনো ইস্যু থাকে যে আমরা 6 মাসের জন্যই দিব, সেই ক্ষেত্রে। আর হচ্ছে যে কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, এটা হচ্ছে 2.30, যেটা আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্টস এরই থাকে আপনার আপনার গ্রাজুয়েশন এবং আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলরের ক্ষেত্রে। এবং এটার অ্যামাউন্টটা কম্পারেটিভলি একটু স্মল। এটা বেশিরভাগ সময় তারাই পায় যাদের টিউশন ফি ওয়েভার করা আছে এবং যাদের আরো অন্য কোনো স্কলারশিপ আছে। এন্ড জাপানের রুলস হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট যদি 90,000 এর বেশি ওর ইনকাম থাকে, সেই ক্ষেত্রে তখন ওর স্কলারশিপ পায় না। তো সেই ক্ষেত্রে অথবা ছোট ছোট স্কলারশিপ পায়, সেই ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট যাদের টিউশন ফি ওয়েভ করা আছে অ্যান্ড অন্য কোনো বড় স্কলারশিপ আছে, তারা এই স্কলারশিপটা পায়। এবং এই ক্ষেত্রে এরা যেহেতু অ্যামাউন্টটা ছোট, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেসটাও খুবই ইজি। আপনার জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগবে, রিকমেন্ডেশন লেটার নেওয়া লাগবে যে আপনার ইউনিভার্সিটি সুপারভাইজার থেকে, এন্ড অবভিয়াসলি আপনার ট্রান্সক্রিপ্ট। ওকে, এখান পর্যন্ত কার কোনো কোশ্চেন থাকলে প্লিজ। ভাই হচ্ছে দুইটা স্কলারশিপ নিয়ে আলোচনা করছেন, তো এই দুইটা বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আপনারা সংক্ষেপে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, যদি হচ্ছে স্কলারশিপ না হয় তাহলে হচ্ছে কস্টিংটা কিরকম পড়বে সেটা জানতে চাচ্ছিলাম আর কি। আমার যে পার্সোনাল অ্যাডভাইস সেটা হচ্ছে স্কলারশিপ না নিয়ে এখানে আসাটা খুবই বড় বোকামি যে কোনো জায়গায় যাওয়াই। বিকজ হচ্ছে আপনি ইউল ফিল লাইক হেল হিয়ার when you come here, and আপনার যদি মানি প্রবলেম থাকে, এটা আপনার জন্য কমপ্লিট হেল্প। ওকে, অ্যান্ড বাট এরকম না যে কেউ সেলফ ফিনান্সে আসতেছে না। সেই ক্ষেত্রে কস্টের ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলবো। একদম আমি ট্রাই করবো যে একদম ক্লিয়ারলি বলার জন্য যে কি ধরনের কস্ট এবং আমার নিজের পার্সোনাল কি ধরনের কস্ট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এমইএক্সটি স্কলারশিপের যে এমপ্লয়ার রিকমেন্ডেশন ছিল, এটা আসলে কিরকম? এটা হচ্ছে যে আপনি যার আন্ডারে আপনার অবভিয়াসলি একটা আপনি যখন জবে যাবেন আপনার ইমিডিয়েট কোনো বস থাকবে, অথবা মেবি আপনার একদম যে মেইন লেভেলের বস আর যে প্রেসিডেন্ট, ওনার থেকে এটা ইম্পসিবল নেওয়া, কারণ ওই ধরনের কমিউনিকেশন হয় না। বাট আপনার ডিপার্টমেন্ট হেড যে থাকবে ওনার থেকে আপনি একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন যে আপনি ওনাদের এখানে কাজ করতেছেন, কি ধরনের কাজ করতেছেন, উনি কেন আপনাকে রিকমেন্ড করতেছে, আপনি পড়ালেখা করতে চান। এবং এটা আপনি গুগলে যদি খুঁজে ট্রাই করেন, অবভিয়াসলি আই থিঙ্ক আপনি পেয়ে যাবেন। অথবা আমাদের যে ভাইয়েরা জবের পরে গেছে, ওনাদের কাছে অ্যাকচুয়ালি আপনি একটা এই জিনিসগুলো পাইতে পারেন। আই থিঙ্ক এটা দরকার হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে যদি তারা জব করে থাকে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি জবের পরেই যায়। আমি যেটা বললাম, এটা একটা এত বেশি একটা টাইম লেন্দি প্রসেস, এটা খুব বেশি একটা ইজি না বাইরে যাওয়াটা। তো সেই ক্ষেত্রে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। yes, please. আচ্ছা, মিক্সড স্কলারশিপের ক্ষেত্রে এখানে যে মানে একটা কথা শুনছিলাম যে 16 বছরের নাকি স্কুলিং লাগে মাস্টার্স এর ক্ষেত্রে, মানে এখানে কি ইয়ার ড্রপ কি অ্যালাউ করে মিক্সড স্কলারশিপ? 16 বছর স্কুলিং বলতে এটা অবভিয়াসলি আপনার অবভিয়াসলি আছেই, বিকজ আপনার এতটুকু পর্যন্ত আসার ক্ষেত্রে আপনার অবভিয়াসলি 16 বছর হয়ে যায়। বাট ইয়ার ড্রপের ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক ইয়ার ড্রপ ইজ এ প্রবলেম, কারণ আমার 1 বছর ইয়ার ড্রপ দেওয়া আছে এবং আমার সাথে একজন
আমার সাথে যারা এখানে বাংলাদেশের স্টুডেন্ট আছে ওনাদের অনেকের ইয়ার ড্রপ 1 বছর, এমনকি একটা ভাই আছে ওনার 2 বছর ইয়ার ড্রপ দেওয়া আছে। কারণ হচ্ছে উনি ফার্স্টে জাপান ছিলেন, তো সেই ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে ওনার প্রবলেম হয়েছে। তো উনার এখন পর্যন্ত নেক্সট স্কলারশিপ আছে। তো আই ডোন্ট থিঙ্ক ইটস এ হিউজ প্রবলেম, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশে তাদের ইয়ার ড্রপ থাকে। ও আচ্ছা, থ্যাংক ইউ। কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন ছিল, এটা যদি একটু উত্তর দিতেন। Okay. Doesn't have any means like যদি প্রফেসর না থাকে এই ক্ষেত্রে এটা আমার যে রেকমেন্ডেশন আসার সময় ছিল সেটা একটা রেকমেন্ডেশন ছিল সাইফুল স্যারের, আরেকটা রেকমেন্ডেশন ছিল মনিরুজ্জামান স্যারের। একটা রিকমেন্ডেশন সাইফুল স্যার থেকে নেওয়ার কারণ ছিল উনি ছিল আমার তোমরা যখন 4th ইয়ারে যাবা প্রজেক্ট রিপোর্ট দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে একজন সুপারভাইজার থাকবে তোমাদের যে তোমার প্রজেক্ট রিপোর্টটা দেখবে। তো ফেসবুকের ক্ষেত্রে সাইফুল স্যার ছিল, সেই ক্ষেত্রে ওনার থেকে একটা রিকমেন্ডেশন তুমি ইজিলি নিতে পারবা যেই থাকে। মেবি ওয়েট স্টুডেন্ট ছিল রফিকুল ইসলাম স্যার, এবং মনিরুজ্জামান স্যার থেকে নেওয়ার কারণ হচ্ছিল উনি আমার অনেকগুলো ক্লাস নিয়েছিল। সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক ইটস এ হিউজ প্রবলেম, কোনো না কোনো প্রফেসর তো অবভিয়াসলি তোমার ক্লাস নিতেছে বা তোমার কোনো সুপারভাইজার থাকবেই। তো ওনাদের থেকে তুমি এবং এটা একটা বেশি ইস্যু না। প্রফেসররা যখন জানতে পারে যে তুমি এগুলো ট্রাই করতেছো, ওনারা খুব ভালোভাবে এগুলো দিয়ে দেয়। অ্যাকচুয়ালি নিজে থেকে অনেক কিছু, যেমন আমার রিকমেন্ডেশন লেটারগুলো অ্যাকচুয়ালি সাইফুল স্যার নিজে লিখছে। মনিরুজ্জামান স্যার আমি যখন দেখা করতে পারছি উনি একটু নিজেই বলছে এগুলো প্রবলেম ছিল, বা আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি হিউজ ইস্যু। আশা করি আপনার উত্তর পেয়েছেন আব্দুল্লাহ মনসুর ভাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন কাইন্ডলি। ওকে, নেক্সট স্কলারশিপের যে অ্যামাউন্টটা এটা হচ্ছে ইয়ারলি বেসিসে দেওয়া হয়। এখানে মোস্ট অফ দ্য স্কলারশিপ অ্যাকচুয়ালি ইয়ারলি বেসিসেই দেওয়া হয়। ইয়ারে 2টা সেমিস্টার, এবং 2টা সেমিস্টারের মধ্যে তুমি এই ধরনের ওই অ্যামাউন্টটা পার্টিকুলার অ্যামাউন্টটা পাবা। ঠিক আছে, তো 1 ইয়ার। আচ্ছা, আশা করি আর কোনো প্রশ্ন নাই ভাই, আপনি হচ্ছে নেক্সট পার্টটা শুরু করতে সরি, পারেন। 1 মিনিট। হচ্ছে যে আমি একটা ভুল করছি, এটা 1,45,000 যে অ্যামাউন্ট সেটা হচ্ছে পার মান্থলি। 1 ইয়ারে 1,45,000 এখানে কিচ্ছু হবে না। এটা 1,45,000 টাকা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখানে। তো ইটস ইম্পসিবল। তো এটা পার মান্থলি লাইক 1 ইয়ার অথবা 2 ইয়ারের জন্য দেওয়া হবে। আর মেবি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আপনি নেক্সট পার্টটা শুরু করতে পারেন। সো আরেকটা স্কলারশিপ যেটা আছে সেটা হচ্ছে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন জাপান, যেটা হচ্ছে সাপেরিও স্কলারশিপ। সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মোস্ট অফ স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার জাপানে আসা লাগবে, আসার আগে আপনি এই স্কলারশিপটা পাবেন না। কারণ আপনার এটা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি জাপানে থাকা লাগবে, এবং সাথে আপনার অন্য কোনো স্কলারশিপ, আপনি এই স্কলারশিপ অ্যাপ্লাই করার পর অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। লাইক আমার স্কলারশিপ ছিল আগে থেকে 2টা, সেই ক্ষেত্রে আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। এবং এটা ডিউরেশন হচ্ছে সেম 2 বছর, এবং যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে মেবি মোস্ট প্রবাবলি আমার জানা মতো জাপানের সবচেয়ে হাইয়েস্ট, যেটা হচ্ছে 1,80,000 জাপানিজ ইয়েন, মেবি বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকার মতো। হচ্ছে যে ডকুমেন্ট গুলো লাগে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ফুললি জাপানিজে লেখা হতে হবে, এবং নট লাইক আপনি ট্রান্সলেট করে লিখে দিলেন। সেটা ফুললি, যেটাকে জাপানে বলা হয় তাদাশি জাপানিজ অর গুড জাপানিজ, একদম কারেক্ট জাপানিজ লেখা লাগবে। আপনার ইন্টেনশন, আপনি কি করতেছেন, কি রিসার্চ করতেছেন, সব ধরনের বিষয়গুলো
and it's a huge form, like 16 to 17 page, full in Japanese. এবং যে লেটার অফ রিকমেন্ডেশন লাগবে সেটা অবভিয়াসলি আপনার ইউনিভার্সিটি প্রফেসর, আপনার যে সুপারভাইজার থাকে উনি দিবে, সেটাও অবভিয়াসলি ফুললি জাপানিজে হতে হবে। অ্যান্ড এরপর হচ্ছে আপনার যে ট্রান্সক্রিপ্ট অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের থাকে না, কারণ হচ্ছে আপনি আসার পর করে, আপনি মার্চে আসেন, আপনি আসার পর করে এটা আমি অ্যাপ্লাই করবেন, তো অনেক ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট থাকে না, বাট যদি আপনি কয়েকদিন পরে করেন সেই ক্ষেত্রে আপনার ট্রান্সক্রিপ্ট থাকতে পারে, আপনি সেটাও দেওয়া লাগবে। এরপর হচ্ছে জাপানিজ আর ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা যদি আপনার সার্টিফিকেট থাকে, লাইক অবভিয়াসলি আপনি জাপানে আসতে হলে একটা ইংলিশ সার্টিফিকেট তো আপনার মোস্ট প্রবাবলি থাকাই লাগবে, সেটা আপনি সাবমিট করতে পারেন। আর জাপানিজ যদি সার্টিফিকেট থাকে সেটা খুব ভালো। এরপর হচ্ছে যে আপনার অবভিয়াসলি আপনার পাসপোর্টের কপি এবং আপনার যেই রেফারি, যে হচ্ছে যে আপনার যেই প্রফেসর আপনাকে রেফারেন্স দিল, অথবা অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে রেফারেন্স দেওয়া হয়, আপনার অনেক সময় ইউনিভার্সিটি ডিন রেফারেন্স দেয়, ওনার যে ফুল ডিটেলস, লাইক ওনার নাম, ওনার একদম ফুল যে ডিটেলস, জাপানে অনেক বড় সড় একটা ডিটেলস পেপার থাকে, সেটা দিতে হবে। এবং যেটা আমি বলছি যে ফুল ডিটেলস জাপানিজে লেখা হইতে হবে, ফুল জাপানিজ অর কারেক্ট জাপানিজ, রাইট জাপানিজ, ট্রান্সলেশন জাপানিজও এখানে হয় না, বাট এটা এমন না যে কেউ করতেছে না। এবং লাইক আমি অ্যাপ্লাই করছিলাম গত বছর, তো সেই ক্ষেত্রে আমি সাবমিট করতে পারিনি, বাট আমি ওইটার ফুল ফর্মটা লিখছিলাম, তো সেই ক্ষেত্রে ওইটা তখন আমার কাছে আমার কোনো জাপানিজ জানা ছিল না, তো এটা একটা হিউজ কোনো ইস্যু না, জাস্ট আপনি নিজের লেখার পর আপনার কোনো ফ্রেন্ড বা জাপানিজ যে আপনার প্রফেসর থাকতে পারে, আপনার সাথে ল্যাবমেট থাকতে পারে, ওদেরকে দেখাইতে পারেন, ওরা ঠিক করে দেবে। এরপর হচ্ছে যে হেইয়া নাকাদোমা ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এর মধ্যে যে আপনার যে এলিজিবিলিটি, সেটার জন্য হচ্ছে যে আপনার জাপানিজ কমিউনিকেশন জানা লাগবে। জাপানিজ কমিউনিকেশন জানা বলতে যে, যেটা আমি বলছিলাম ফার্স্টের দিকে, এই জন্য জাপানিজ এন আসার আগে জাপানিজ N5টা থাকা খুব বেটার হচ্ছে, তখন just, কিভাবে আপনার ইন্ট্রোডাকশন দেওয়াটা, সেটাই অ্যাকচুয়ালি এটার যে প্রেজেন্টেশন থাকে, এটা ইন্টারভিউ হয় আপনাকে সিলেক্ট করার পরে, সেই ক্ষেত্রে আপনার নিজের যে ইন্ট্রোডাকশন সেটা জাপানিজে দেওয়া লাগে, এবং এটা খুব বেশি টাফ কিছু না, জাপান এখানে আসার আগেই অনেকে এটা শিখে ফেলে। এবং একটা রুল হচ্ছে যে আপনি সেম স্কলারশিপ আগে যদি কখনো পেয়ে থাকেন, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটার ডিউরেশন হচ্ছে যে 1 বছর, এবং প্রত্যেক মান্থলি ফর 1 ইয়ার আপনি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা জাপানিজ ইয়েন পাবেন। এবং এটার জন্য মোটামুটি মোরলেস সেম টাইপের রিকোয়ার্ড ডকুমেন্টস থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও অবশ্যই জাপানিজে লেখা হইতে হয়, লেটার অফ রিকমেন্ডেশন, ট্রান্সক্রিপ্ট এবং আপনার পাসপোর্টের কপি। এবং কোনো ক্ষেত্রে এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আপনার যে মেডিকেল সার্টিফিকেট সেটাও দরকার হয়, কাজ অবভিয়াসলি ওরা দেখতে যায় যে মেডিকেলি আপনি কতটুকু ফিট, কাজ ওরা আপনার উপর একটা ইনভেস্ট করতেছে। এরপর হচ্ছে রোটারি ইউনিয়ন স্কলারশিপ, এটার জন্য আপনি আসার পর থেকে আপনি ইউনিভার্সিটি আপনাকে বলবো, অথবা আপনার প্রফেসর অনেক ক্ষেত্রে আপনাকে আপনি আসার আগেই আপনাকে পেপার গুলো পাঠায় যে আপনি এটার উপর এটা একটু অ্যাপ্লাই করেন। অ্যান্ড বাই দ্য টাইম আপনি এখানে আসবেন, অ্যাপ্লিকেশন অনেক সময় মার্চের ক্ষেত্রেও সেম এবং অক্টোবরের ক্ষেত্রেও সেম হয়, এটা শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগে। এবং আপনি যে অ্যাডমিশনের পারমিশন সেটা পাওয়া লাগবে আগে, অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ হওয়ার আগে। এটারও ডিউরেশন হচ্ছে 2 বছর, অনেক পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি এটা মাঝামাঝি 2 বছর 6 মাস হয়। এবং মান্থলি আপনি 1,40,000 জাপানিজ ইয়েন পাবেন এটার জন্য। এবং এটা সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে আসবেন এখানে, সেটার যে খরচ আছে সেটা প্লেন খরচ ফুললি স্কলারশিপ পে করবে। এবং আপনি নেক্সট টাইম যখন আপনার কান্ট্রিতে ব্যাক করবেন এবং আসবেন, সেটার টাকাটাও স্কলারশিপ পে করবে। এবং ভিসার জন্য একটা অ্যামাউন্ট খরচ হয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, সেটাও স্কলারশিপ পে করবে। অ্যান্ড যেই ডকুমেন্ট গুলো লাগে মোরলেস সেম, অ্যাপ্লিকেশন ফর্ম, লেটার অফ রিকমেন্ডেশন, ট্রান্সক্রিপ্ট মিন্স আপনার এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশনের ট্রান্সক্রিপ্ট। অ্যান্ড যদি আপনি আসার পরে করেন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, সেগুলা, আপনার পাসপোর্টের কপি এবং অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা আমি আগে বললাম। এখানে সবচেয়ে প্রবলেমেটিক যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার জাপানি N4 থাকলে এখানে বেটার চান্স থাকে। এবং
অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টদেরই জাপানিজ এনফোর থাকে। তো যারা অনেকেই আছে হয়তো লাইক আমাদের থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার অনেকে ট্রাই করা স্টার্ট করে ইউএস এর জন্য, কানাডার জন্য। বাই দ্যাট টাইম যারা জাপানের জন্য টার্গেট করে, মেবি আমাদের কলেজের এখানে রেশিওটা খুবই কম, বাট অনেক ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট এখানে আসে। ওরা অ্যাকচুয়ালি থার্ড ইয়ার থেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করে, সেক্ষেত্রে ওরা এনফোরটা কমপ্লিট করে ফেলে। তো সেটা থাকলে একটা চান্স একটা বেটার থাকে। আর হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। ওকে, সো ডু এনিওয়ান হ্যাভ এ কোশ্চেন? ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত। আচ্ছা ভাই, এই পর্যন্ত Yeah. হচ্ছে 4টা স্কলারশিপ নিয়ে আলোচনা করছে থার্ড পার্টে। তো এর উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। আই থিঙ্ক আমি অনেকগুলো বলে ফেলছি, রাইট? মনে রাখা একটু টাফ। সম্ভবত সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, তো আমরা হচ্ছে ভাইকে অনুরোধ করবো নেক্সট পার্টে যাওয়ার জন্য আর কি। আর আপনাদেরকে আমরা বলে রাখি, ভাই যেই প্রেজেন্টেশনটা এখানে উপস্থাপন করতেছেন সেটা হচ্ছে আমরা ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব পিডিএফ আকারে, সেটা আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। আমি একটু পরেই দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, আপনারা একটু চেক করিয়ে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, please. Yes, please. You can go. হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, স্কলারশিপের ক্ষেত্রে ইসিএ কতটুকু ম্যাটার করে এটা নিয়ে যদি একটু বলতেন। Sorry, PGPA? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস Okay, okay, এটা okay, কতটুকু okay. ম্যাটার করে? Okay. I think in most cases জাপানে ওইটা তত একটা বেশি ম্যাটার করে না। কারণ জাপানে সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে যে যেই রেজাল্ট আছে সেটা। এর উপরে হচ্ছে যে জাপানিজ জানা থাকলে এটা অনেক বেশি হেল্প করে। আর হচ্ছে আপনি আপনার রিসার্চ ফিল্ড যেটা সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে ইন ফিউচার। কারণ ইন মাস্টার্স এন্ড পিএইচডি ক্লাসের থেকে এক্সট্রা কারিকুলার এগুলা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ। তো সেক্ষেত্রে আপনি কি ধরনের রিসার্চ, আপনার রিসার্চের যে অ্যাবস্ট্রাক্ট সেটা সাবমিট করতেছেন, যে আপনি কি ধরনের কাজ করতেছেন বা ফিউচারে কি ধরনের ইম্প্যাক্ট হবে এটার কারণে, সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো অবভিয়াসলি আপনার যদি কোনো ধরনের এক্সট্রা কারিকুলার কিছু থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি মেবি এটা একটা ফ্যাক্টর হতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ পেপার, আপনার রিসার্চ যে প্ল্যান সেটা, এবং এটার পরে হচ্ছে যে আপনার ফর জাপান পার্টিকুলার আপনি যদি জাপানিজ কিছুটা জানা থাকে সেটা অনেক বেশি হেল্প করে যে কোনো ক্ষেত্রে। ভাইয়া এই ক্ষেত্রে কি রিসার্চের প্ল্যান নাকি হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করা থাকলে বেটার? আর যদি রিসার্চ পেপার পাবলিশ করা থাকে সেটা খুব খুবই ভালো, যে একজন স্টুডেন্ট মাস্টার্সে আসার আগেই মাস্টার স্টার্ট করতে তার রিসার্চ পেপার আছে। যদি নাও থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি একটা প্ল্যান সাবমিট করবেন এবং প্ল্যানের মাধ্যমে অনেকে স্কলারশিপ পায়। বাট যদি জাস্ট রিসার্চ পেপার করা থাকে অবভিয়াসলি সেটা খুব বেশি ইমপ্রেসিভ ব্যাপার। বাট উইথ রিসার্চ প্ল্যান মোস্ট অফ দ্য কেস আমরা রিসার্চ প্ল্যান সাবমিট করি আমাদের স্কলারশিপের সময়। তো বেশিরভাগ স্টুডেন্টদের রিসার্চ থাকে না ওই সময়। তো আই থিঙ্ক ওকে। মেবি আর কারো কোনো প্রশ্ন নাই, তো আমি ভাইকে অনুরোধ করবো আমাদের হচ্ছে নেক্সট যাওয়ার জন্য। ওকে, নিজের স্কলারশিপ সেটা হচ্ছে যে জিসিএস স্কলারশিপ, এবং এটার জন্য
মেবি বাংলাদেশ স্টুডেন্টের জন্য এটা কোনো প্রবলেম না। কজ হচ্ছে উইদাউট জাপান অ্যান্ড চায়না, সাউথ এশিয়ান যত ধরনের কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে এই স্কলারশিপ প্রোভাইড করা হয়। এবং আপনার বেসিক একটা জাপানি স্কিল থাকে, যেটা হচ্ছে এটা আমি বললাম জাস্ট নিজেকে ইন্ট্রোডিউস করা। এবং আপনার সাথে আপনার কোনো ফ্যামিলি মেম্বার জাপানে থাকতে পারবেন। এটা ডিউরেশন হচ্ছে 1 বছর, এবং আপনি 1 বছরের জন্য 3 লাখ জাপানিজ ইয়েন পাবেন, যেটা হচ্ছে এটাকে একটা ফুল ইয়ারে এটা পেমেন্ট করা হয়। তো ফর জাপান ইটস নট এ ভেরি হিউজ থিং যে আপনি পুরো 12 মাসে আপনি 3 লাখ টাকার মতো পাবেন, জাপানিজ ইয়েন পাবেন। এবং ডকুমেন্ট গুলো এখানে মোরলেস সেম, লাইক অ্যাপ্লিকেশন ফর্ম, লেটার অফ রিকমেন্ডেশন, ট্রান্সক্রিপ্ট, আপনার কপি অফ পাসপোর্ট, কপি অফ জাপানিজ স্টুডেন্টের একটা রেসিডেন্স কার্ড থাকে, সেটা লাইক আমাদের এনআইডি কার্ডের মতো, মেবি নট এনআইডি কার্ড, লাইক মোরলেস দ্য সেম। এবং হচ্ছে আপনার স্টুডেন্ট কার্ডের কপি, এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এবং অনেকে হয়তো চিন্তা হতে পারে যে মেডিকেল সার্টিফিকেট বলতে এখানে স্টুডেন্টদের প্রত্যেক ইয়ার এপ্রিলে মেডিকেল চেক আপ করা হয় ইউনিভার্সিটি থেকে, সবারই মেডিকেল সার্টিফিকেট থাকে। তো আরেকটা জিনিস হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েভার, যেটার মাধ্যমে বেশিরভাগ স্টুডেন্ট আসে, যেটার মাধ্যমে আমি আসার সময় আসছিলাম। লাইক ইউনিভার্সিটি ওয়েভার বলতে আপনার ইউনিভার্সিটি হয়তো আপনার টিউশন ফি 50% আর 100% ওয়েভ করে দেয়, এবং এটা ডিউরেশন থাকে ফর জাপান 6 মান্থ। প্রত্যেক সেমিস্টার আপনাকে অ্যাপ্লাই করা লাগবে, এবং দেন আপনি এই ইউনিভার্সিটি ওয়েভারটা পাবেন। অ্যান্ড ওরা ডিসাইড করবে কতটুকু ওয়েভ করা হচ্ছে, 50%, অনেক ক্ষেত্রে 75% হয়। ওটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ইনকাম কত, পার্ট টাইম ইনকাম কতটুকু, বা আপনাকে যে ফিনান্সিয়াল সাপোর্ট সে কতটুকু প্রোভাইড করতেছে এগুলোর উপর। এবং এটার জন্য এটা মোস্ট অফলি একবার অ্যাপ্লাই করার পর মোস্ট ইজিয়েস্ট। এটার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমবার অ্যাপ্লাই করার সময় আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া লাগবে, ট্রান্সক্রিপ্ট দেওয়া লাগবে আপনার প্রিভিয়াস স্টাডির, পাসপোর্ট কপি, আপনার রেসিডেন্স কার্ড, যদি আপনি জাপানে আসা করেন সেই ক্ষেত্রে রেসিডেন্স কার্ড লাগবে, হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড, সেটাও যদি আপনি জাপানে অ্যাড করেন সেই ক্ষেত্রে। এন্ড হচ্ছে যদি জাপানে আপনি থাকতে সেক্ষেত্রে মান্থলি ইনকাম সার্টিফিকেট থাকে সবার একটা, এখানে সিটি অফিস যেখানে থাকে সেইখান থেকে পাওয়া যায় এটা, ইনকাম সার্টিফিকেটটা। এন্ড হচ্ছে যে আপনার যে ফিনান্সিয়াল গ্যারান্টার থাকবে, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার কেউ, যে আপনার একজন ফিনান্সিয়াল গ্যারান্টার থাকা লাগে, যেটা অন্য দেশের ক্ষেত্রে এরকম হয়তো একজন ফিনান্সিয়াল গ্যারান্টার থাকে। উনি আপনাকে প্রত্যেক মান্থলি অথবা ইয়ারলি কতটুকু টাকা প্রোভাইড করতেছে সেটার একটা ডকুমেন্ট প্রোভাইড করা লাগে। ডকুমেন্ট বলতে যে জাপানে হচ্ছে যে পাসবুক থাকে ব্যাংক অ্যাকাউন্টে, এবং জাপানে সবার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকে। আপনার যেই ফিনান্সিয়াল গ্যারান্টার উনি আপনাকে অবশ্যই কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছে, ওইটা একটা ডকুমেন্ট থাকে। ডকুমেন্ট পাসবুকটা যখনই এটিএম বুথের মধ্যে দেওয়া হয়, সেখান থেকে একটা রাইটিং বের হয় জাপানে যে এত টাকা পাঠানো হয়েছে এত এই অ্যাকাউন্ট থেকে, তো সেটার একটা ফটোকপি প্রোভাইড করা লাগে। ওকে, একজন আগে জিজ্ঞেস করছিল জাপানের লিভিং কস্ট এবং এই ক্ষেত্রে। তো এখানে জাপানে একটা অ্যাভারেজ মান্থলি কস্ট অফ লিভিং দেওয়া আছে, এটা ডিফারেন্ট সিটিতে ডিফারেন্ট রকম হয়। অবভিয়াসলি টোকিওতে সবচেয়ে বেশি হয়, এবং টোকিওতে অ্যাকচুয়ালি যে স্কলারশিপ থাকে সেগুলোর অ্যামাউন্ট বা যারা পার্ট টাইম পিপল তাদের অ্যামাউন্ট গুলো বেশি থাকে, সেই ক্ষেত্রে কস্ট অফ লিভিংটাও এবং সবকিছুর দাম অনেকটা বেশি থাকে। সেই ক্ষেত্রে কস্ট অফ লিভিং প্রায় 1 লাখের উপর যায়, এবং কোন ক্ষেত্রে 1.5 লাখের মতো যায়। এরপরে হচ্ছে যে রাইট সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি লিভিং কস্ট, ন্যাশনাল অ্যাভারেজ। এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফ লাইক আপনার ইন্স্যুরেন্স, মেডিকেল, এটা অবভিয়াসলি ফিক্সড, এটা আপনাকে পে করাই লাগবে। এবং আপনার হবি এটা নেবে সেই জিনিসটা আপনার অনেকটাই নিজের উপর নির্ভর করে। এবং আই থিঙ্ক ফর প্রথম যে 6 মাস থাকে বা 6 মান্থ থাকে, সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্ট জাস্ট নিজেকে ওই পরিবেশের সাথে মানায় নেওয়ার জন্য ইউজ করে। সেই ক্ষেত্রে এতটা বেশি হবিস এন্টারটেইনমেন্ট করতে তেমন বেশি খরচ হয় না, বাট এরা অবভিয়াসলি আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু খরচ করতেছেন। এরপরে যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, মোস্টলি স্টুডেন্টসরা আসার পরে ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকে, সেই ক্ষেত্রে মোটামুটি ইউনিভার্সিটি খুব কাছে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকটা দূরে হয়। মোস্টলি অ্যাকচুয়ালি
ছেলেদের ক্ষেত্রে অনেক সময় একটা দূরে হয়, ছেলেদের যে ডন থাকে সেটা ভার্সিটি থেকে অনেক ক্ষেত্রে দূরে হয়, সেই ক্ষেত্রে আপনার একটা ট্রান্সপোর্টেশন কস্ট লাগে। বাট জাপানের ট্রান্সপোর্টেশন কস্ট কিছু কিছু জায়গায় অনেক হিউজ, কিছু জায়গায় অনেক কম। লাইক বেশিরভাগ স্টুডেন্ট এখানে অ্যাকচুয়ালি যে বাইক ওরা বলে, অ্যাকচুয়ালি আমাদের যেটাকে বাইক বলেছে না, বাইসাইকেল ইউজ করে, এবং এখানে এটা অনেক সেফ এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইটা ইউজ করে। এবং ফুড আর হাউজিংটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি হাউজিং এর যেটা যে আপনি যদি ডরমেটরিতে থাকেন ইউনিভার্সিটি, সেক্ষেত্রে খুব হিউজ একটা খরচ হয় না। যদি পাবলিক ইউনিভার্সিটি, অবভিয়াসলি প্রাইভেট ইউনিভার্সিটি সেক্ষেত্রে অনেক বেশি খরচ হতে পারে। এবং ফুডটা মোটামুটি এরকম, যেখানে যেটা 28,000 ওই রকমই থাকে, এবং এটাও অবভিয়াসলি নিজের উপর নির্ভর করে। এবং জাপানের ভালো এবং খারাপ দিকগুলো আমি বলতে চাই। ফার্স্ট হচ্ছে যে ভালো দিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, জাপানের সবচেয়ে খারাপ যেই দিকটা আমি বলবো যে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম এখানে, এবং আপনার যে ওয়ার্ক প্রেশার সেটা অনেক বেশি, এবং বেশিরভাগ সিটি গুলাই ক্রাউডেড অনেক, বড় সিটি গুলো। লাইক আমি যেখানে আছি সেখানে যেটা একটা ছোট সিটি, সেখানে এত বেশি ক্রাউডেড না। আর টাইম জোন সব দিকে একটা প্রবলেম। এরপর হচ্ছে জাপানে অনেক বেশি পেপার ওয়ার্ক লাগে, এটা একটা খুবই বাজে দিক। জাপানে সব ধরনের সবকিছু ইন্টারনেটে আছে, বাট জাপানিজ গভর্নমেন্ট এটাকে তেমন বেশি একটা ইম্পর্টেন্স দেয় না। সব ক্ষেত্রে আপনার হয়তো লিখা লাগবে, এবং এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি টাফ, কারণ হচ্ছে সব পেপার হচ্ছে জাপানিজে। এবং হয়তো আপনি জাপানিজ বলা শিখে যাবেন, লাইক right now I can communicate very well within 1 year, but the writing is very tough here. And হচ্ছে যে একটা কালচারাল শক হয়, because Japan is very different for Bangladeshi, Indian, and this kind of students. Like this is the complete the opposite. এবং এখানে লাইক আমরা যেভাবে আমাদের দেশে অনেকটা টাইম স্পেন্ড করি বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এটা বাইরের কোনো দেশে অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক হয়, আমার যতদূর অনুমান আছে। বাট জাপানে এটা আরো বেশি হয় না, কারণ সবাই খুবই বিজি, এবং এর হচ্ছে যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে, সেটা একটা ইম্প্যাক্ট করে। বাট উইদিন 1 ইয়ার অফ ইকুয়াল আপনি আস্তে 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 ওদের কালচারের সাথে অভ্যস্ত হতে পারেন। এবং জাপানের সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে যে সেফটি। অবভিয়াসলি জাপানে কখনোই রাত 2টা বাজে 3টা বাজে ইম্পসিবল যে জাপানে কোনো ধরনের, মেবি 1% 2%, জাপানে 1% বললে অ্যাকচুয়ালি হয়তো বেশি বলা হবে, জাপানে কোনো ধরনের প্রবলেম হইতে পারে। কারণ হচ্ছে আহ, এখানে মানুষ অনেকের কাছে ফার্স্টে আসলে মনে হয় দরকার থেকে বেশি পলাই। তো এখানে সেফটি একটা খুবই বড় একটা ভালো জিনিস, এটাতে কোনো প্রবলেমই হবে না। আর হচ্ছে জাপানের যে পাবলিক ট্রান্সপোর্টেশন সেটা খুবই ভালো এবং ভেরি ক্লিন, এবং এক্সাক্ট টাইমিং, নট ফর 1 মিনিট। এমনকি যদি রাস্তায় জ্যামও থাকে সেই ক্ষেত্রেও ওরা এটা এমনভাবে করা যে 1 মিনিটও এখানে নষ্ট হবে না। এন্ড হচ্ছে যে যারা মানুষের তারা খুবই বেশি হেল্পফুল। আই থিঙ্ক আপনি যদি তাদের কাছে ছোট্ট একটা হেল্প চান, তারা একদম এরকম অনেকবারই হয়েছে যে আমি যাতে একটা জায়গা জানতে চাইছি, তারা ওই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছে দিচ্ছে। তারা হয়তো আপনার কথা বুঝতে পারতেছে না, সেই ক্ষেত্রে ওরা এই ধরনের হেল্প গুলা করে, যেটা অন্য দেশে আই ডোন্ট থিঙ্ক পসিবল। এবং জাপানে আপনি যদি কোনো লাইক ফল্টও করেন, প্রথমে সেই অথরিটি আপনাকে সরি বলবে, দেন আপনি ফল্ট হয়েছে কিনা সেটা দেখবে। তো মানুষজন খুবই হেল্পফুল এখানে। এবং কম্পারেটিভলি টু আদার ইউএস, কানাডা, দ্য কস্ট অফ স্টাডি এখানে খুবই লো, যদি আপনি ফিনান্স সেলফ ফিনান্সের কথা চিন্তা করেন। এবং পার্ট টাইম জব এখানে খুবই বেশি, কারণ হচ্ছে এখানে মানুষ খুবই কম, দরকারের তুলনায় মানুষ জাপানে খুবই কম। ওরা ম্যারিড বা চিলড্রেন এগুলাতে বেশি একটা বিশ্বাসী না, সবাই খুবই হার্ড ওয়ার্কিং। তো এখানে স্টুডেন্টরা খুব বেশি জব ইজিলি লাইক আসার, এখন পর্যন্ত আমি এরকম কাউকে দেখেন যে 1 মান্থের মধ্যে পার্ট টাইম জব পায় নাই। তো এটা একটা ভালো দিক। আর হচ্ছে যে যেটা আমি বললাম যে কস্ট অফ স্টাডি খুবই লো। তো আমাদের মধ্যে আমাদের তরিকুল স্যার আছেন। আমি স্যারকে অনুরোধ করব আমাদের আজকে সেশন নিয়ে এবং ক্যারিয়ার ক্লাব নিয়ে সংক্ষেপে দু একটা কথা বলার জন্য। ধন্যবাদ আলাউদ্দিনকে আমাকে কিছু বলার আহ্বান জানানোর জন্য। তো প্রথমেই আমি দুঃখিত, আমি আসলে একটু জরুরি কাজে বাহিরে ছিলাম, যে কারণে আমি
পুরো সেশনটা শুনতে পারিনি। তো সেশনটা কি শেষের দিকে, আমি একটু জানতে চাচ্ছি। আলাউদ্দিন। সেশনটা স্যার মাঝামাঝি আছে ভাই, ইতিমধ্যে অনেকগুলা টপিক কভার করে ফেলছেন আর কি। আচ্ছা, তো আলোচনার মাঝখানে তো তাহলে ইন্টারাপশন হয়ে গেল আমার আলোচনাটা। আহ, তোমরা যারা এখানে যুক্ত হয়েছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। বর্তমান সময়ে একটা খুব ট্রেন্ড দেখি আমরা, আমাদের এই ছাত্রছাত্রীরা একটা বড় অংশ বাইরে যাওয়ার জন্য স্বপ্ন দেখে বা ট্রাই করে, যে সংখ্যাটা আগে আরো অনেক কম ছিল। তো দিন দিন এটা বাড়ছে, এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক অবশ্যই। কারণ টেক্সটাইল সেক্টরে আসলে আগে মানুষ ঢুকতো টেক্সটাইলে পড়াশোনা করে একটা চাকরি করবে এটুকুই। এর বাইরে যে এটার আরো আহ, নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সেক্টরে আরো বড়ভাবে অবদান রাখা যায়, ওই দিকটাতে আগে খুব একটা মানুষ, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা নজর দিত না। কিন্তু বর্তমানে যেহেতু তারা বিভিন্ন দেশে এই হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছে, তো তার মাধ্যমে তারা দেশের টেক্সটাইল সেক্টরে অবদান রাখার সুযোগটা আরো বেশি পাচ্ছে। তো সেই জন্য আমি মনে করি যারা বাহিরে যেতে চাও, তাদের জন্য এই ধরনের সেমিনার যত বেশি বেশি হবে, তত তোমাদের জন্য ওই স্বপ্ন দেখাটা এবং স্বপ্ন বাস্তবায়নের পদ্ধতি এবং পথ জানাটা সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমি কেরিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য। এবং আমার পরামর্শ থাকবে কেরিয়ার ক্লাবের প্রতি, যে এই সেশনটা যেন মানে একটা এপিসোড দুইটা এপিসোডে শেষ না হয়ে ধারাবাহিক কিছু কাজ করে প্রতি বছর। ধারাবাহিক ভাবে করলে হবে কি, আজকে নিলয় হয়তো একটা বিষয়ে এখানে আলোচনা করেছে, আরেকজন আরেকদিন আরেকটা দেশের ব্যাপারে আলোচনা করলো। তাহলে হবে কি, যে যে দেশে বা যে অঞ্চলে যেতে চায়, সেই দেশের বা সেই অঞ্চলে যাওয়ার জন্য যে প্রস্তুতি গুলো দরকার এবং কি কোন উপায়ে সে আগাবে, সে বিষয়গুলো সম্পর্কে তারা একটা ক্লিয়ার গাইডেন্স পাবে। তো আমি কেরিয়ার ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আজকের এই অনুষ্ঠানে এই ওয়েবিনারের মাধ্যমে যারা এখানে অংশগ্রহণ করেছো সবাই উপকৃত হবে। আর আমি ইয়াকে স্পেশালি থ্যাঙ্কস জানাই, সে তার ব্যস্ততার মাঝেও যে এখানে সময় দিচ্ছে এবং তোমাদের সাথে নলেজ শেয়ারিং করছে সেই জন্য। এবং ভবিষ্যতে সে যেন আরো ইয়ে করে, এই বিভিন্ন সময় আমাদেরকে আমাদের স্টুডেন্টদেরকে পরামর্শ দিয়ে এবং এরকম আলোচনার মাধ্যমে উপকৃত করে, তার সেই জন্য তাকে আহ, অগ্রিম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। তো আমরা বলে রাখি, স্যার হচ্ছে আমাদের কেট ল্যাবের মডারেটর, এবং আমরা যেটা দেখি স্যার থেকে আমরা অনেক বেশি পরিমাণ হেল্প পাই যে কোনো বিষয়, কেট ল্যাবের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে। তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বলে রাখি, আমাদের হচ্ছে আগামীকাল আরেকটা সেশন আছে, সেটা হচ্ছে আমাদের সাইনাতে হায়ার স্টাডিজের। সেটা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টায় হবে। আর আমাদের প্ল্যানের মধ্যে হচ্ছে আমাদের জার্মানিতে এবং হচ্ছে টার্কিতে, এই দেশগুলোতেও যে স্কলারশিপ প্রোগ্রাম গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা সেশন করব। ইতিমধ্যে আমরা ভাইদের সাথে এই বিষয়ে কথা বলছি, যোগাযোগ করছি। তো ভাইকে আমি অনুরোধ করব, নিলয় ভাইকে তার নেক্সট পার্টটা শুরু করার জন্য। ধন্যবাদ। তো আমি এই পর্যন্ত মোটামুটি সবগুলো স্কলারশিপ এবং লিভিং ব্যাপারে নিয়ে কথা বলছি, এবং অ্যাকচুয়ালি এখানেই আমার বলাটা এন্ড। তো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমি এটা লাইক আমি অনেকগুলা বলে ফেলতে অ্যাকচুয়ালি, মেবি লিভিং কস্ট নিয়ে অনেকটা কোশ্চেন আছে অনেকের। তো স্কলারশিপ এবং লিভিং কস্ট নিয়ে যত কোশ্চেন থাকে I think, আচ্ছা ভাই, যে পার্টটা আলোচনা করছে সেই পার্টের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, লিভিং কস্ট বা স্টাডি কস্ট, এগুলো নিয়ে আপনারা হচ্ছে প্রশ্ন করতে পারেন। অ্যাকচুয়ালি আমার মোটামুটি এইখানেই আই থিঙ্ক এন্ডেড মাই প্রেজেন্টেশন। তো যত ধরনের কোশ্চেন থাকে সব একদম অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারে। Okay. আচ্ছা, মানে ভাই হচ্ছে ইতিমধ্যে ওনার হচ্ছে যে ইয়াটা ছিল স্লাইড, এটার মোটামুটি সবকিছু কভার করছে। তো আপনারা ওভারঅল সকল ধরনের প্রশ্ন এখন করতে পারেন, আমরা হচ্ছে এখন এটা কোয়েশ্চেন করবে হিসেবেই রাখতেছি।
ভাইয়া আমরা যদি স্কলারশিপ যদি না পাই, যেটা ছিল কোয়েশ্চেন, এখান থেকে যাওয়া থেকে শুরু করে আমার এমএসসি কমপ্লিট করা পর্যন্ত মানে কস্টিংটা কিরকম হতে পারে? আর হচ্ছে এমএসসি কমপ্লিট করার পরে ওখানে জবের অপরচুনিটিটা কেমন? অনেকে তো হচ্ছে যাই হয় ওখানে সেটেল হবে, না হয় হচ্ছে বাংলাদেশে এসে টিচিং প্রফেশনে ঢুকতে চায়। তো আপনার প্ল্যানটা যদি একটু শেয়ার করতেন আর কি। ওকে, ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ওভারঅল মাস্টার্স যে 2 বছর সেটা শেষ করার জন্য কি ধরনের কস্ট হতে পারে। সেক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা থাকে তাদের টিউশন ফি ওয়েভ হয়, এবং যদি টিউশন ফি ওয়েভ না হয় তাহলে এখানে আসাটা খুব বড় একটা মিস্টেক হবে। অ্যান্ড টিউশন ফি ওয়েভ হয় না ইন দ্য সেন্স স্টুডেন্ট, এটা খুবই, এটা মানে মোর অর লেস ইম্পসিবল, বাট অ্যাটলিস্ট টিউশন ফি ওয়েভার ছাড়া এখানে আসাটা খুবই বড় একটা ভুল হবে। এবং যদি টিউশন ফি ওয়েভ হয় সেক্ষেত্রে আসার পরে একটা কস্ট থাকে, সেটা হচ্ছে যে আপনার অ্যাডমিশন ফি দেওয়া লাগে, সেটার জন্য বাংলাদেশি টাকায় মেবি 2,50,000 অথবা 2 লাখের কাছাকাছি থাকে। ওইটা অনেক সময় ওয়েভ হয়ে যায়, তো ওইটা ওয়েভ হয়ে গেলে অবশ্যই অনেক ভালো। এবং টিউশন ফি ছাড়া অ্যাকচুয়ালি এখানে আর তেমন কোনো টাকাই নেই ইউনিভার্সিটিকে দেওয়ার মতো। এবং নিজের যে লিভিং কস্ট সেটা সিটি টু সিটি ভ্যারি করে। লাইক আমার ক্ষেত্রে আমি ইউনিভার্সিটি ডর্মে থাকি, তো আপনি যদি নর্মালি জাপানে কোনো বাসা নেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার মান্থলি 40,000 50,000 মতো দেওয়া, ইয়েনের মতো দেওয়া লাগে। ভালোবাসা থাকলে হয়তো এরকম হতে পারে 80,000 বা 1 লাখের মতো দেওয়া হতে পারে। বাট যেহেতু এটা একটা ইউনিভার্সিটি ডরমেটরি, তো আমাদের 2টা ডরমেটরি আছে, সেটার একটা হচ্ছে যে মেয়েদের জন্য, মেয়ে ছেলে একসাথে ওইটাতে কম্বাইন, আরেকটা আছে শুধু ছেলেদের জন্য। শুধু ছেলেদের সাথে হচ্ছে যে আপনার যেই মান্থলি কস্ট সেটা হচ্ছে অনলি 6,000 ইয়েন, যেটা এখানে 6,000 ইয়েন, এখানে বলতে গেলে বাংলাদেশি টাকা 5,000, বাট টাইম এন্ড মানি কম্পারিজনে বাংলাদেশি টাকা এটা মেবি 500 অথবা 1,000 টাকার মতো হিসাব করতে গেলে, মানে যে ধরনের ইনকাম স্টুডেন্টদের থাকে ওই হিসাবে অনলি আমি পে করি অনলি 6,000 ইয়েন মান্থলি। অ্যান্ড এরপর হচ্ছে যে খাওয়ার বা চলার টাকাটা, অ্যাকচুয়ালি খাওয়ার টাকাটা অবশ্যই আপনার নিজের উপর ডিপেন্ড করে, এবং আদার বিলস এবং থিংস যেটা আপনার ইন্স্যুরেন্সের জন্য একটা টাকা পে করা লাগে সেটা আপনার বয়সের উপর অনেকটা ডিপেন্ড করে। যাদের বয়স কম থাকে তাদের ইন্স্যুরেন্স বেশি থাকে, যারা বয়স বেশি থাকে তাদের ইন্স্যুরেন্সটা কম, আর একটু কম থাকে। এবং হচ্ছে আপনি ট্রান্সপোর্টেশনে কতটুকু ইউজ করবেন সেটা আপনার বাসা থেকে দূরত্বের উপর নির্ভর করে, এবং অনেক ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট বাইসাইকেল ইউজ করে, এটা একটা। বাট লাইক আমার ডন এখান থেকে একটু দূরে, লাইক বাইসাইকেল করে গেলে 30 মিনিটের মতো টাইম দেয়। সেক্ষেত্রে আমি বা আমার সাথে যারা অন্য বাংলাদেশি তারা মোস্ট অফ টাইম বাস অথবা পার্সোনাল কার ইউজ করে। সেই ক্ষেত্রে এটা আপনার নিজের পার্সোনাল কস্ট, আপনি যদি পার্সোনাল কার ইউজ করেন সেটা আপনার বিষয়, সেক্ষেত্রে একটা কস্ট যায় এখানে। বাট মোস্টলি স্টুডেন্ট বাইসাইকেল ইউজ করে, সব মিলে মান্থলি ছোট সিটিতে 50,000 হয়ে যায়। যদি আপনি টোকিওতে থাকেন সেই ক্ষেত্রে আপনার 1 লাখের উপর যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে যদি আপনার স্কলারশিপ থাকে সেই ক্ষেত্রে এটা কোনো বড় কোনো ইস্যু না, আর না থাকলে এটা তখন কাজ করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে অভি সিনহা, আপনার প্রশ্নটা করুন। দাদা নমস্কার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি হচ্ছে সিটেকের একদম নতুন ব্যাচের স্টুডেন্ট। আমাদের মানে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে বেশি খেয়াল রাখা উচিত, যেমন আইএলটিএস কখন করা উচিত, মানে কি কি বিষয়ে বেশি খেয়াল রাখা উচিত, এটা একটু বললে ভালো হতো। আই থিঙ্ক সবচেয়ে ফার্স্ট যে জিনিসটার ব্যাপারে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আপনার ওভারঅল সিজিপিএ এর উপর। এটা কারণ হচ্ছে যদি ওভারঅল সিজিপিএ হয়তো সবার 3.5 বা 3.6 3.7 8 থাকবে না, বাট যখন এটা 3 এর নিচে চলে যাবে তখন অনেকগুলা ডোর ক্লোজ হয়ে যাবে ইমিডিয়েটলি। লাইক যেটা আমি বললাম যে আপনি জাপানে যদি আসতেও পারেন সেক্ষেত্রে আপনি নেক্সট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তো 3.5 এর নিচে গেলে আপনি ওই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন, রেজাল্ট একটা বড় ফ্যাক্টর। এরপরে যেটা হচ্ছে যে আইএলটিএস বা অন্য টোটাল যে এক্সাম গুলো থাকে সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কারো অ্যাকচুয়ালি কোনো খবর থাকে না যে সে কি করতে চায়। থার্ড ইয়ারে যাওয়ার পর যখন দেখা যায় যে রেজাল্টের অবস্থা ভালো না, নেক্সট ডে টেক্সটাইলেও মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, জবের কথা চিন্তা করলে মনে হচ্ছে অনেক টাফ হবে এইসব, তখন সবাই বাইরে যাওয়ার একটা
ইনিশিয়েটিভ নেয় এবং অনেকে চিন্তা করে বিসিএস দিব। তো সেই ক্ষেত্রে যদি আর্লি যে জিনিসটা শুরু করা যায় সেটা হচ্ছে যে সবচেয়ে বেটার। আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে বা থার্ড ইয়ারে, সবচেয়ে বেটার হচ্ছে থার্ড ইয়ারে স্টার্ট করা, কারণ হচ্ছে আইএলটিএস সকলে একটা ডিউরেশন থাকে। আপনি শেষ করার পর 2 বছরের মধ্যে এটার ডিউরেশন শেষ হয়ে যাবে। সো আপনি যদি থার্ড ইয়ারের লাস্টের দিকে স্টার্ট করেন, আপনি ফোর্থ ইয়ার শেষ হয়ে যেতে আপনি হয়তো আইএলটিএস শেষ করে ফেলতে পারেন। আমাদের অনেক 11 ব্যাচের অনেকেই আছে যারা, যেমন আকিব আকিব মেবি, আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন এক্সাম দিয়েছে জিআরই। ও হচ্ছে জিআরই স্প্যান অনেক বেশি 5 ইয়ার। সো ওরা জিআরই দেওয়ার ক্ষেত্রে সেটা ফোর্থ ইয়ারে দিয়ে ফেললে ওকে, বাট আপনি যে আইএলটিএস বা টোটাল যেহেতু এটা স্প্যানটা অনেক কম 2 ইয়ার, ফোর্থ ইয়ারে একদম লাস্টের দিকে দিলে সবচেয়ে বেটার হয়। আশা করি ধন্যবাদ আপনার দাদা। উত্তর পেয়েছেন। মইনুল আবেদিন, আপনার যদি প্রশ্ন থাকে করতে পারেন। Sorry, Alauddin, can I have 2 minutes? জি ভাই, সমস্যা নেই। সবাই একটু ওয়েট করুন। ভাই হচ্ছে 2 মিনিটের মধ্যে আমাদের সাথে আবার যুক্ত হবেন। তো সেই পর্যন্ত একটু সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে একটু রেডি করে রাখুন, যাতে খুব দ্রুত প্রশ্নগুলো করতে পারেন এবং ভাই আমাদের যাতে প্রশ্নগুলো খুব দ্রুত আনসার দিতে পারে আর কি। তো আপনারা একটু কাইন্ডলি সবাই 2 মিনিট ওয়েট করেন। Sorry, everyone. Actually, yes, okay. ভাই কমেন্ট বক্সে কয়েকটা প্রশ্ন আছে, ওইগুলো একটু কাইন্ডলি আনসার দিলে ভালো হতো। Okay, first time maybe মাসুমের একটা কোশ্চেন ছিল যে লেভেল 1 ট্রান্সফার এক্সাম কবে হতে পারে রেজাল্ট। ওকে, তো মেবি ওকে, তো ট্রান্সক্রিপ্ট এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আই থিঙ্ক ট্রান্সক্রিপ্ট কবে পাবো এগুলো মেবি কলেজের উপর ডিপেন্ড করে। বাট one of the huge problems for that will be for CTEC student will be আমাদের যে ট্রান্সক্রিপ্টটা ফাইনাল ট্রান্সক্রিপ্ট আসবে সেটা অ্যাকচুয়ালি উপরে অ্যাকচুয়ালি বুটেক্স থেকে লেখা থাকে যেটা প্রভিশনাল ট্রান্সক্রিপ্ট। ওকে, এটার রিজন হচ্ছে যে বুটেক্স থেকে এটা কখনো দেওয়াই হয় না, যে আমাদের এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট যে অন্য ভার্সিটির যে ট্রান্সক্রিপ্ট থাকে সেগুলো পুরো 6 সেমিস্টারের একসাথে থাকে, সেটা বুটেক্স থেকে কখনো দেওয়াই হয় না। তো ওই ক্ষেত্রে আমি আসার সময় বুটেক্সের যে এক্সাম কন্ট্রোলার ছিল ওনার থেকে একটা পেপার নেওয়া হচ্ছে যে এটাই আমাদের ফাইনাল ট্রান্সক্রিপ্ট। এবং আই থিঙ্ক প্রত্যেক সেমিস্টারে কিছুদিন পর পরই ট্রান্সক্রিপ্ট গুলো নেওয়া যায়, উঠানো যায়, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা একবারে পরেই উঠায়। কারণ হচ্ছে যে আমার ক্ষেত্রে ছিল যে আমি যদি হারাই ফেলি সেক্ষেত্রে একটা হিউজ ইস্যু, তো বা কলেজের কাছে থাকাটাই সবচেয়ে সেফেস্ট। তো আই থিঙ্ক এটা একটা বিষয়। আমি জাপানিজ ইরফান একটা কোশ্চেন ছিল যে জাপানিজ ভাষা শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি হতে পারে। ওকে, তো আমি আসার আগে যতটুকু শিখছি সেটা অ্যাকচুয়ালি আমি ইউটিউব বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা বই আছে, সেটা এখানে এখনো আমাদের পড়ানো হয়, আসার পরে পড়ানো হয়েছিল, মিন্নানো নিহঙ্গ, লাইক সবার জন্য জাপানিজ, এটা বাংলা হচ্ছে এটা। তো ওই বইটা সবচেয়ে ইফেক্টিভ। এন্ড হচ্ছে ইউটিউবে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো সাইট, ভালো ভালো ভিডিওস আছে যেগুলো থেকে একদম স্টেপ বাই স্টেপ মিনানো নিহঙ্গ যে বইটা, ওই বইটার সবগুলা
লেসন সম্পর্কে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে সেখান থেকে যদি কারো ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে সে ইজিলি সেখান থেকে শিখতে পারে। বাট দেশের থেকে আসার আগে তুমি যতই শেখা আসো, এখানে আসার পর তোমার একটু টাইম লাগে, কারণ হচ্ছে যে জাপানে শুধু বই পড়া আর বলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো আই থিঙ্ক এভাবে ইউটিউব থেকে আমি মোস্টলি ইউটিউব এবং যে মিনামি নিহাঙ্গো যে বইয়ের পিডিএফ ছিল সেটা থেকে, এবং বাংলাদেশে অবশ্যই অনেক ইনস্টিটিউট আছে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে জাপান আসে তারা অ্যাকচুয়ালি জাপানিজ ভাষা শেখার জন্যই আসে। এই ধরনের যারা এইচএসসি পরে আসে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো ইনস্টিটিউট আছে জাপানিজ ভাষা শেখানোর জন্য। তো পিজি সিপিএ কম হলে 1-2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকলে এই ক্ষেত্রে কোনো স্কলারশিপ আছে কিনা? আর জাপানের স্কলারশিপ গুলোর ক্ষেত্রে পিজি খুব বেশি একটা ইম্প্যাক্ট করে না। তো যেইভাবে আমি বললাম যে শুধুমাত্র নেক্সট এবং আরেকটা স্কলারশিপ ছিল, ওই ক্ষেত্রেই সিজিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া আছে। জাপানের মোস্ট অফ স্কলারশিপের ক্ষেত্রে এটা বলা থাকে একটা গুড একাডেমিক ক্যারিয়ার ওরা চায়। তো সেই ক্ষেত্রে ওরা সবাই অ্যাপ্লাই করতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্টার স্টুডেন্টের ক্ষেত্রে লাইক হয়তো ব্যাচেলার স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট তাদের রেজাল্টটা, বাট মাস্টার্স এর ক্ষেত্রে এবং পিএইচডি এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ, কে কত ভালো রিসার্চ প্ল্যান আছে, সে কতটুকু অ্যাচিভ করছে এতদিন পর্যন্ত, এবং তার রিসার্চ প্ল্যান থেকে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে। তো ওইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যার রিসার্চ প্ল্যান যতটুকু ভালো সেই ক্ষেত্রে সিজিপিএ থেকে ওটা বেশি ইম্প্যাক্ট করতে পারে। ওকে, ইউনিভার্সিটি ওয়েভারের ব্যাপারটা। তো ইউনিভার্সিটি ওয়েভার বলতে যেটা আমি বললাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট মোস্টলি, কারণ জাপানি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কম বলতে যে যেখানে ইউএসএ বা কানাডাতে হয়তো হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যাচ্ছে জাপানে, সেটা তার থেকে 50%। সেই ক্ষেত্রে এবং জাপানে হিউজ অ্যামাউন্ট অফ মানি থাকার কারণে গভর্নমেন্ট স্টাডি এবং রিসার্চের উপর হিউজ অ্যামাউন্ট একটা মানি খরচ করে। এবং শুধু গভর্নমেন্ট না, আদার যে ইনস্টিটিউট আছে লাইক বড় ধরনের কোম্পানি, মেডিকেল কোম্পানি, বড় ধরনের কোনো অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন, তারা অনেক বেশি টাকা খরচ করে স্টাডির উপর। সেই ক্ষেত্রে একটা ওয়েভার দেওয়া হয়, এবং ইউনিভার্সিটির কাছে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটির কাছে অনেক হিউজ একটা অ্যামাউন্ট থাকে। এটা ইউনিভার্সিটি ওয়েভার বলতে জাস্ট তোমার যে টিউশন ফি আছে সেটা হয়তো 50%, 75% অথবা 100% বলে দেবে তোমার দেওয়া লাগবে ফর 6 মান্থ, এবং তুমি ওটার জন্য একটা অ্যাপ্লিকেশন করবা। ওরা দেখবে যে ওকে পেইং, লাইক আমার যে ইউনিভার্সিটি সেটার টিউশন ফি ফর 6 মান্থ হচ্ছে জাপানিজ ইয়েনে 2,67,000 টাকা। তো ওই টাকাটার মধ্যে ওরা দেখবে তোমার ব্যাংক অ্যামাউন্ট, তোমার যে ফিনান্সিয়াল গ্যারান্টার ওনার ব্যাংক অ্যাকাউন্ট বা উনি কত টাকা তোমাকে দিচ্ছে, ওইগুলো সবগুলো দেখা, বা তুমি কোনো পার্ট টাইম জব করো সেখান থেকে কতটুকু টাকা তুমি পাইতেছো, বা তোমার স্কলারশিপ আছে সেখান থেকে তুমি কতটুকু টাকা পাইতেছো, ওগুলো দেখার পর ভার্সিটি ডিসাইড করে যে আমি ওকে ওয়েভার দিব কিনা। লাইক তুমি কোনো পার্ট টাইম জব করো, সেখানে তুমি 90,000 80,000 মান্থলি ইনকাম করো, সেই ক্ষেত্রে তোমাকে এই ওয়েভার দেওয়ার কোনো মানে হয় না। যদি ওর কাছে টাকা থাকো সেই ক্ষেত্রে ওরা দিবে না, কারণ এখানে একটা জাপান হতে সবকিছু একটা পার্টিকুলার হিসাব আছে। এখানে তুমি 1 টাকাও এরকম হবে না যেটা তুমি অন্য কোনো ওয়েতে বা কেউ জানে না। জাপানিজ গভর্নমেন্ট তোমার ইউনিভার্সিটি এক ফুললি জানে যে তুমি কোথায় 1 টাকা খরচ করছো বা কিভাবে কি হইতেছে। সো ওরা পার্টিকুলার একটা হিসাব করবে যে তোমার জন্য তুমি যত টাকা ইনকাম করতেছো, দেশ থেকে আনতেছো বা কারো থেকে নিতেছো বা স্কলারশিপে পাইতেছো, ওগুলা দিয়ে তোমার ভালোভাবে চলা পসিবল কিনা। যদি পসিবল হয় তুমি তাহলে এই ওয়েভারটা পাবা না, যদি পসিবল না হয় ওরা এটা তখন কনসিডার করে। তো মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটা আসার সময় অবভিয়াসলি পায়, কারণ হচ্ছে তাদের কাছে তখন কিছুই থাকে না, এবং এটার জন্য প্রত্যেক 6 মাস পর পর অ্যাপ্লাই করা লাগে। এবং অনেক ক্ষেত্রে লাইক আমাদের ইউনিভার্সিটি আমরা 1 বছরের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে 1 বছরের জন্য ওইটা ওয়েভ হয়ে যায় 100% অফ টিউশন। ওকে, পার্ট টাইম জবের জন্য ট্যাক্স দেওয়া লাগে কিনা? তো জাপানের মোস্ট অফ দ্য কান্ট্রিজ স্টুডেন্টের জন্য একটা রুল থাকে যে তুমি এতটুকু ঘন্টা উইকলি কাজ করতে পারো, যেটা হচ্ছে জাপানে হচ্ছে 28 আওয়ার্স পার উইক। এন্ড জাপানে
বেশিরভাগ জায়গায় হচ্ছে যে পার আওয়ার পে হচ্ছে যে 900 ইয়েন। এটা বড় সিটিতে আর একটু বেশি, লাইক টোকিওতে গেলে হয়তো এটা 1200 ইয়েনের মতো হবে। তো সেই ক্ষেত্রে জাপানের যে রুল সেটা হচ্ছে তুমি 90,000 এর বেশি, 96 9,60,000 পার ইয়ারলি এর বেশি যদি তুমি ইনকাম করো সেই ক্ষেত্রে তোমার ট্যাক্স দেওয়া লাগবে। দ্যাট মিনস প্রত্যেক মাসে প্রায় 80,000। যদি তুমি বেশি ইনকাম করো সেই ক্ষেত্রে তোমার ট্যাক্স দেওয়া লাগবে। অ্যান্ড যখন তুমি জাপানে অ্যাকচুয়ালি বেশি ইনকাম করার খুব প্রবলেম, তুমি যদি চিন্তা করো যে আমি অনেক বেশি 2 লাখ 3 লাখ টাকা প্রত্যেক মাসে ইনকাম করবো, জাপান গভর্নমেন্ট জাপানে কখনো কোনো কিছু মানে এরকম হবে না যে তোমার কাছে দরকার ছাড়া কোনো টাকা বেশি থাকবে, গভর্নমেন্ট পুরো টাকা নিয়ে নেবে হেলথ ইন্স্যুরেন্সের উপর। ওকে, তুমি মনে করো ইনকাম করছো 1.5 লাখ টাকা, অন্য সবার হেলথ ইন্স্যুরেন্স আমার যেরকম আসে মান্থলি 3,000 4,000, তোমার হেলথ ইন্স্যুরেন্স 60,000 টাকা ফুল টাকা ওইখান থেকে, মানে তোমার কাছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট থাকার পরে বাকি টাকা শুধুমাত্র পুরো দেশের সবার জন্য ইউজ হবে। তো সেই ক্ষেত্রে এখানে বেশি টাকা ইনকাম করার কোনো ওয়ে নাই, এবং এটা পরবর্তী তুমি যখন ভিসারে অ্যাপ্লাই করবা তখন এটা একটা প্রবলেম করবে যে তুমি এত বেশি আর কেন ইনকাম, তুমি এখানে পড়তে আসছো। যেটা আমি আগে বললাম যে আপনার পার্ট টাইম জব গুলা, লাইক আমি ফার্স্টে যখন আসছিলাম, আমি যখন আসার পরে আমি একটা বাচ্চাদের যে স্কুল থাকে 0 to 5 years old তাদেরকে আমি ইংলিশ টিচার হিসেবে, মানে বিকজ আমি দেশে থাকতে ইংলিশ টিচারের অনেকগুলো কাজ করতে, সেই ক্ষেত্রে আমি এখানে আসার পর ওই কাজটা করছি। অ্যান্ড ফর টিচিং ইংলিশ এখানে অনেক অ্যামাউন্ট অনেক বেশি হাই, লাইক ফর 1 আওয়ার এটা 2,400 ইয়েন বা 2,000 ইয়েনের মতো। বাট নর্মাল কাজের জন্য, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট রেস্টুরেন্টে কাজ করে এখানে, তাহলে হচ্ছে তোমার ওখানে রেস্টুরেন্টে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে তোমার জাপানিজ দরকার হয়। বাট রেস্টুরেন্টের যে নর্মাল কাজ এখানে জাপানিজ তেমন বেশি ইম্পর্টেন্স নেই। তো সেই ক্ষেত্রে সবাই জাপানিজ জানে না বলে ফার্স্ট দিকে রেস্টুরেন্টে কাজ করে, এবং এখানে অনেক বেশি কাজ, মানে মানুষ কম বাট কাজ অনেক বেশি। সেই ক্ষেত্রে পেমেন্টটা আমার যে সিটি ওয়াইজ ভ্যারি করে, বাট লোয়েস্ট হতে পারে 900 ইয়েন পার আওয়ার। অ্যান্ড আই থিঙ্ক ছোটখাটো স্কলারশিপ এখানে, মানে কাজটা তেমন বেশি প্রবলেম, বাট আমার যে দেখুন সেটা সবসময় হচ্ছে যে 0 কাজ করে যদি এখানে থাকা যায় স্কলারশিপ সবচেয়ে বেটার। এখানে মাস্টার্স এ আসলে অ্যাকচুয়ালি ব্যাচেলরের মতো করার কোনো ওয়ে নাই, লাইক এত দূর দেশ থেকে আসার পর কেউ এখানে ঘোরার জন্য অ্যাকচুয়ালি আসে না, এবং তুমি জব করতে গেলে তোমার এখানে পড়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখানে রিসার্চে ঘন্টা পর ঘন্টা টাইম ওয়েস্ট হয়। এরকম হতে পারে পুরো দিন চলে যেতে পারে একটা রিসার্চে, সেই ক্ষেত্রে কাজ করাটা একটু ডিফিকাল্ট। Okay, does GL score help in this case of getting scholarship? I think তোমার প্রোফাইলের মধ্যে যা আছে সবকিছু কোনো না কোনো ভাবে হেল্প করে। ওরা যখন দেখে একটা স্টুডেন্ট আছে যার ওভারঅল সব ধরনের সবকিছু ভালো, সেই ক্ষেত্রে ওরা চায় যে ওকে এটা একটা ভালো প্রোফাইল, যেহেতু ফিউচার লাইক প্রিভিয়াসলি এত ভালো করছে, না থাকার পরও আমরা তার উপরে ইনভেস্ট করলে সে একটা ভালো কিছু করবে। তো এটা অবভিয়াসলি সবকিছু হেল্প করে। ওকে, জাপানে পিএইচডি আর এমএস কোনটা করতে যাওয়া বেশি ভালো অসুবিধা নয়? জাপানে জিনিসটা হচ্ছে তুমি মাস্টার্স না করে কখনো পিএইচডি করতে পারবে না। জাপান এই ধরনের জাপানে কোনো কোনো বিষয় নাই যে তুমি মাস্টার্স করো নাই বা তুমি পিএইচডি করো, এটা মেবি অনেক দেশে হয় যারা ইন্টিগ্রেটেড ভাবে যায়, বাট জাপান কখনো এটা অ্যাকসেপ্ট করবে না যে তুমি মাস্টার্স করো নাই বাট পিএইচডি করো। তো সেই ক্ষেত্রে তোমার মাস্টার্সই করা লাগবে। বাট তুমি যদি দেশ থেকে, অনেকে দেখলে আমাদের সাথে ইন্ডিয়ান অনেকে আছে যারা দেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আছে এখানে এসে পিএইচডি করে, পিএইচডি তে আসাটা অনেকটা ইজি। কারণ হচ্ছে পিএইচডির সাথে শুধুমাত্র প্রফেসরের যদি বলে ওকে হি ইজ ওকে ফর মি, ইউ ক্যান কাম। ইউনিভার্সিটিতে এখানে তেমন বেশি লাইক এন্ট্রান্স এক্সাম দেওয়া এইসব করা লাগে না, কারণ পিএইচডি সম্পূর্ণ প্রফেসরের উপর ডিপেন্ড করে। বাট কারণ পিএইচডি এত বেশি ক্লাসও থাকে না, ফুললি রিসার্চের উপর পিএইচডি। বাট ম্যানেজের ক্ষেত্রে কি হয় যে তোমার প্রফেসর তোমাকে অ্যাকসেপ্ট করার পর তোমার ইউনিভার্সিটিও তোমাকে অ্যাকসেপ্ট করা লাগবে, দেন তুমি আসতে পারবে। বাট দুইটার ক্ষেত্রে এরকম না যে তোমার কোনো প্রবলেম হইতেছে, জাস্ট মাস্টার্স
আসলে তুমি একটা হিউজ টাইম পাও, তুমি এমএসসি করার পর তুমি ডিসাইড করতে পারো যে আমি ওকে অন্য দেশে যেতে চাই কিনা পিএইচডি করার জন্য অন্য ইউনিভার্সিটিতে, অথবা তুমি এখানে পিএইচডি কন্টিনিউ করতে পারি। এটা হিউজ টাইম পাওয়া যায়। জবে ঢোকার আগে আগে একটা জাপানিজ অনেক ভালো একটা শিক্ষা হয়ে যায়, সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প হয়। তো জাপানে এখানে কোশ্চেনটা ছিল যে when can we apply for scholarship after arrival at Japan? তো বিভিন্ন ধরনের স্কলারশিপ যেমন লাইক নেক্সট স্কলারশিপ, এই ক্ষেত্রে তুমি আসার আগে অ্যাপ্লাই করতে পারবা, বা আরো অনেক ধরনের স্কলারশিপ যেগুলো আসার আগেই অ্যাপ্লাই করা যায়। বাট কিছু কিছু স্কলারশিপের রিকোয়ারমেন্ট থাকে লাইক রোটারি এন্ড লাইক আই থিঙ্ক ফর সাপ্লি অলসো, তুমি আসার পরে তোমার ওই সময় জাপানে থাকা লাগবে। সেই ক্ষেত্রে স্কলারশিপ টু স্কলারশিপ ভ্যারি করে, ওদের একটা গাইডলাইন থাকে যে আমি স্টুডেন্ট চাই যে স্টুডেন্ট আসার পরে অ্যাপ্লাই করবো অথবা আসার আগে অ্যাপ্লাই করতে পারবে, এটা ডিপেন্ড করে স্কলারশিপের উপর। জাপানে যেতে টোটালি বাংলাদেশ টাকায় কষ্ট এবং শুধু পার্ট টাইম জব দিয়ে কি কন্টিনিউ করে সব খরচ বহন করা যায় কিনা। জাপানে যাওয়ার সময় এটা টাইম ওয়াইজ ভ্যারি করে, লাইক আমি যখন আসছিলাম আমি ডিসেম্বরে আসছি, লাইক বিকজ বাংলাদেশের ভিসা প্রসেসিং অনেক স্লো, লাইক অনলি ফর ভিসার যে ইন্টারভিউ সেটা ডেট দেওয়ার জন্য বাংলাদেশ এম্বাসি 1 মান্থের মতো, যেখানে ইন্ডিয়া 7 ডেজের মধ্যে ভিসা কমপ্লিট করে তাদের স্টুডেন্টকে পাঠাইবে। তো সেক্ষেত্রে একটা বড় টাইম চলে যায়। সেক্ষেত্রে তুমি যদি লাইক আমার মতো, আমি ডিসেম্বর, কারণ ডিসেম্বর হচ্ছে এই উইন্টার ভেকেশন এবং সবাই ঘোরাঘুরির জন্য ইউজ করে, সেই ক্ষেত্রে ফ্লাইট কস্টটা বেশি থাকে। এবং পার্ট টাইম জব করে এখানে কন্টিনিউ করা যায়, এবং কাজ পার্ট টাইম জব খুবই অ্যাভেলেবল, এবং তুমি কতটুকু করতেছো এটাকে যদি 20 আওয়ার্স এর মতো পার্ট টাইম জব করে উইকলি, সেক্ষেত্রে সে অনেকটাই কস্ট বিয়ার করতে পারে এবং অনেকটা সেভিংসও করতে পারে। Okay, which step did you follow for your full funded scholarship? So, আমি আমি যখন অ্যাপ্লাই করছিলাম, আমি যখন আসছি তখন আমার কোনো ধরনের টিউশন ফি ছিল না, কোনো অ্যাডমিশন ফি ছিল না, এবং আমার আসার যে টাকা খরচ হয়েছে সেটা ইউনিভার্সিটি ফুল পে করছে। সেক্ষেত্রে আমি, তো আই থিঙ্ক আমার ক্ষেত্রে তেমন বেশি কোনো হিউজ কোনো ইম্প্যাক্ট ছিল না, তবে ওই সময় শুধু বাংলাদেশ থেকে আমি আসতেছিলাম, যেটাতে আমার একটা ভালো একটা অ্যাডভান্টেজ ছিল। জব অপরচুনিটি যেটা আগে গেছি যে এখানে এরকম বাইরের দেশে বেশিরভাগ দেশে এরকম হয় না যে অনলি কোনো জব বা কোনো একটা পড়ালেখা একটা পার্টিকুলার বা অ্যাকচুয়ালি করতে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়তো তুমি একটা ম্যাটেরিয়ালস নিয়ে করতেছো, একটা বিজনেস করতেছো, এই ক্ষেত্রে পার্টিকুলার জব থাকে। অ্যান্ড এখানে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জবের ক্ষেত্রে তুমি যদি কোনো কিছু নাও জানো, লাইক তুমি স্টাডি শেষ করে গেলা, ওরা তোমার সাথে কমিউনিকেট করে, যদি তোমাকে ভালো লাগে ওরা জবে নিবে, নেওয়ার পরে হচ্ছে ওরা ফার্স্টে তুমি যদি কিছু নাও জানো, জিরো নলেজ, ওরা ফার্স্টে তোমাকে একটা বিষয়ে শিখাবো, ওরা নিজের কষ্টে ট্রেনিং দেয়, দেন হচ্ছে ওরা তোমাকে ওই দিয়ে ওই কাজটা করা। তো এনি থিং দ্যাট ইজ টু টেক্সটাইল অর সামথিং, লাইক এখানে অবভিয়াসলি সবচেয়ে বেশি টেক্সটাইল রিলেটেড কাজ বাংলাদেশেই হয়। তো তুমি এটা এক্সপেক্ট করতে পারো যে জাপানের মতো, কারণ জাপান বেশিরভাগ প্রোডাক্ট বাংলাদেশ থেকেই আনে, ওদের টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট রাইট নাও ভিয়েতনাম থেকে আনে। তো খুব বেশি হিউজ ভাবে টেক্সটাইলের কাজ এখানে হয় না, এর পার্টিকুলার হয়তো ম্যাটেরিয়ালস এর কাজ করতেছে বা টেক্সটাইলের মধ্যে ওরা বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করতে, কারণ ওরা টেকনোলজি নিয়ে বেশি কাজ করে। তো আমাদের দেশে যেরকম টেক্সটাইলের প্রোডাক্ট বানানো হয়েছে, এই জিনিসগুলো এখানে খুবই কম, মেবি হাতে গোনা 4-5টা বড় কোম্পানি আছে পুরো জাপান, বাকি ওরা বেশিরভাগ সময় টেক্সটাইলে যে টেকনোলজি গুলো ইউজ হয় সেই টেকনোলজি লাইক লেজার সামথিং এইগুলো জিনিস নিয়ে ওরা কাজ করে। কোনো কারণে স্কলারশিপ বাতিল হওয়ার কারণ আছে কি, বাতিল হওয়ার একটা কারণ হতে পারে তুমি যদি পার্ট টাইম জব খুব লাইক, কাজ হচ্ছে তোমার তুমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি থাকলে অবভিয়াসলি ওটা ক্যান্সেল হয়ে যাবে। এবং পার্ট টাইম জব একটা টাইমের বেশি করাটাও, বা অনেকে হ্যান্ড ক্যাশে করতে যেমন বেশি লাইক ইউকেতে অনেকে হ্যান্ড ক্যাশ করে, এখানে হ্যান্ড ক্যাশে করার কারণে যদি গভর্নমেন্ট জানতে পারে সেই ক্ষেত্রে তোমার স্কলারশিপ বাতিল হয়ে যাবে। আই থিঙ্ক দ্যাটস ইট।
আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা খুব দ্রুত করতে পারেন, কারণ অলরেডি আমরা হচ্ছে প্রায় 11টা 10 হয়ে গেছে। তো আপনারা একটু দ্রুত করেন যদি প্রশ্নগুলো থাকে আর কি। ওকে, সো পিএইচডি কমপ্লিট করার পর কোন কোন জায়গায় চাকরির সুযোগ থাকে, তো এরা একটা ডিপেন্ড করে কোন সেক্টরে তুমি পড়ালেখা করতেছো এটার উপর। লাইক আমার ক্ষেত্রে আমি ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড ন্যানো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে করতেছি, সো সেই ক্ষেত্রে আমি অবভিয়াসলি লাইক সেমিকন্ডাক্টরস অথবা ন্যানো ম্যাটেরিয়ালস ইন রিসার্চ পারপাস অথবা একাডেমিক পারপাস অথবা বিভিন্ন ধরনের এখানে সোলার প্যানেল এইগুলো নিয়ে কাজ হয়। ওই ধরনের কাজগুলো আমার জন্য আছে, বা বিভিন্ন ধরনের এলইডি ডিসপ্লে, লাইক বড় ধরনের কোম্পানি তোশিবা এই ধরনের কোম্পানিগুলোতে জবের সুযোগ থাকে। এবং সব ক্ষেত্রেই সবকিছু যখন স্টুডেন্টের জন্য ওপেন থাকে, এত বেশি প্রবলেম নয়। জাস্ট নিজেকে কিছুটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ একটু দক্ষ করা লাগে। মাহমুদুর রহমান ইশাক, আশা করি তোমার উত্তর পেয়েছো প্রশ্নের। আর ফার্দার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে কাইন্ডলি একটু দ্রুত করতে পারেন। সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। তো আমি এই মুহূর্তে একটু বলে দিচ্ছি, আমাদের হচ্ছে আগামীকাল আরেকটা সেশন আছে হায়ার স্টাডিজ এর উপর, সেটা হচ্ছে চায়নাতে। আহ আমাদের 10 ব্যাচের একজন ভাই নাজমুল হোসেন ভাই, উনি বর্তমানে চায়নাতে স্কলারশিপ নিয়ে স্টাডি করতেছেন। উনি হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টায় আহ সিনের মানে হায়ার স্টাডি ইন চায়না এই সেশনটা নেবেন। তো আপনারা জানেন জাপান যেরকম ইন্ডাস্ট্রির জন্য এবং পড়াশোনার জন্য খুব ভালো একটা প্লেস, তো বর্তমানে চীনও ওই রকম হায়ার স্টাডির জন্য একটা ভালো জায়গা হয়ে উঠতেছে আস্তে আস্তে। তো আপনারা আশা করি যাদের চীনের ব্যাপারে আগ্রহ আছে আগামীকাল ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন। আর এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের কেরি ক্লাবের প্রেসিডেন্ট নাজমুর রব্বানীকে আহ, কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিনকে, আজকের হোস্ট। এবং আমি আরো আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের কিনোট স্পিকার নিলয় ভাইকে। এবং পাশাপাশি আমাদের যারা অডিয়েন্স ছিল এতক্ষণ ধরে খুবই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ একজনের কথা না বললেই নয়, উনি হচ্ছে আমাদের ক্যাম্পাসের সম্মানিত শিক্ষক শাহজালাল স্যার। উনি হচ্ছে একদম